আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ, সবাই ভালো আছেন? জি স্যার। হ্যাঁ দাদা, কেমন আছেন? নমস্কার। হ্যাঁ ভালো, নমস্কার। তাহলে আজকে ক্লাস তো করবে হচ্ছে আপনারা করবেন, কথা ছিল। আপনাদের মধ্যে কে ক্লাস নেবেন বলেন? আজকে তো স্যার জীবন মানে যেটা আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখার যেটা ওইটা না আপনি বলবেন বলছেন আজকে ক্লাসে। কিন্তু আজকে তো কথা ছিল যে আজকে আপনাদের কেউ ক্লাস নেবে, আমি শুনবো। আচ্ছা, তাহলে আমরা সময় ক্ষেপণ না করি, আমরা আলোচনা শুরু করি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে যে রেখা নিয়ে আলোচনা হবে সেই রেখার বাইরে কিন্তু প্রশ্ন করা যাবে না, তাহলে বোঝা যাবে না। কেননা গত ক্লাসে কিন্তু শেষের দিকে যে ওই ভাগ্য রেখার আলোচনা করতে করতে তখন গিয়ে কেউ বিবাহ রেখা, কেউ মার্শাল রেখা, কেউ প্রভাব রেখা, এটা এক এক দিনে এক একটা না বুঝলে তখন কিন্তু আপনারা গোলায় ফেলবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আজকে কোন কোন রেখা আলোচনা হবে বলেন? আপনারা বলেন কোন রেখা আলোচনা হবে? বিবাহ রেখা আরম্ভ করেন স্যার। যে রেখা সম্পর্কে আমাদের ধারণা কম সেই রেখাটা নিয়ে আলোচনা। কোন রেখা সম্পর্কে ধারণা কম? দাদা আপনি আপনার মতো করে শুরু করেন, এটার পরে যেটা করলে ভালো হয় সেভাবেই করেন। আচ্ছা, সিরিয়াল অনুযায়ী করতে থাকেন। তাহলে আমরা সবাই একটি হাত এঁকে নিই আগে। সবাই একটি হাত আঁকেন। ক্রস আছে, সোনামানি রেখা আছে, এরকম ধরনের রেখা নিয়ে ছোট ছোট রেখা নিয়ে আলোচনা করেন স্যার। নিয়ত করে যাবে আল্লাহ দেখতে না পারি। দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। আচ্ছা দেখেন, গত ক্লাসে কিন্তু আমাদের ভাগ্য রেখা বা ঊর্ধ্বগামী রেখা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। যদিও ঊর্ধ্বগামী রেখার আলোচনা পরিপূর্ণরূপে হয়নি, যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা কোন বয়স থেকে উঠলে কি হবে একটি বয়স নিয়ে মাত্র আলোচনা হয়েছিল, যে রেখাকে 3 ভাগে ভাগ করলে যে এক ভাগের অংশ বা প্রথম 30 বছর থেকে ভাগ্য রেখা বা ঊর্ধ্বগামী রেখা যদি ওঠে সেইটা কোন ক্ষেত্রে গেলে কি হয় এই ক্ষেত্রে আলোচনা হয়েছিল। বাকি কোন বছরে কি হয় এ ব্যাপারে কিন্তু আলোচনা হয়নি, বা কোন সময় থেকে উঠলে কি হয়। তার আগে এইটা বোঝার আগে একটু আমাদের হৃদয় রেখা সম্পর্কে বুঝে আসতে হবে, তবেই না কিন্তু আমরা আয়ু রেখার ঊর্ধ্বগামী যে রেখাগুলো এইগুলো সহজে বুঝতে পারবো। আয়ু রেখা শিরোরেখা বিষয়ে যদি ধারণা থাকে তখন আমাদের ওইটা বুঝতে অধিক সুবিধা হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আজকে প্রথমে হৃদয় রেখা নিয়ে আলোচনা শুরু করি, তাহলে তারপরে শিরোরেখায় আসি। এই দুটি রেখা যদি আলোচনা সম্পূর্ণ করা যায় তারপরে যদি সময় থাকে তাহলে ঊর্ধ্বগামী রেখা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে হৃদয় রেখা তো আমরা চিনি সাধারণত, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, আমরা তো সবাই চিনি নাকি? এইবার হৃদয় রেখাটি সাধারণত মানুষের হাতে এই বৃহস্পতি শনির আঙ্গুলে মাঝ বরাবরও যায়, কখনো কখনো দেখা যাচ্ছে শনির নিচ পর্যন্ত যায়, কখনো কখনো বেরিয়ে গিয়ে একেবারে বৃহস্পতির ক্ষেত্র বেরিয়ে যায়, কখনো হৃদয় রেখার মাথা ঘুরে গিয়ে শিরোরেখা এবং আয়ু রেখার জয়েন্ট স্থলে মিলিত হয়। আবার কখনো এই হৃদয় রেখার নিচে ঠিক এভাবে ছোট ছোট রেখা থাকে। আবার কখনো কখনো কিন্তু হৃদয় রেখার উপরের দিকেও রেখা থাকতে পারে, কিন্তু সে অংশ অনেকাংশে কম। তবে হৃদয় রেখার শেষের দিকে গিয়ে কোন রেখা শনির ক্ষেত্রে উঠে যেতে পারে, আবার শনি আর বৃহস্পতির মাঝ বরাবর চলে যেতে পারে। দেখেন যেভাবে আঁকানো আছে এভাবে কিন্তু অনেক সময় রেখা যায়।
হৃদয় রেখা থেকেও কিন্তু বয়স নির্ণয় করতে হবে, যে কোন বয়সে হৃদয় মানে হচ্ছে মানুষের মন, তাহলে এই মনে আঘাত আসতে পারে কোন সময় বা মনে প্রফুল্লতা আসতে পারে কোন সময়, এটাও কিন্তু বয়স নির্ণয় করার একটি বিধান আছে। আয়ু রেখাতে যেমন আমরা 120 বছর মণিবন্ধ থেকে আয়ু রেখার গোড়া পর্যন্ত 120 বছর ধরেছি, তেমনি হৃদয় রেখাকেও কিন্তু আমরা বয়সে ভাগ করতে পারি। কেমন ভাগ করতে পারি? কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানি, রেখা টেনে আমরা নিচে এখানে লিখতে পারি 25 বছর। এইবার মধ্যমা আঙ্গুল আর হচ্ছে অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টেনে নিচে নিয়ে আসলে লিখতে পারি 50 বছর। ছোট ছোট লেখা, একটু বুঝতে কষ্ট হলেও আপনারা শুনে লিখে নিন, বোঝা যায়? এইবার হচ্ছে মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের মাঝ বরাবর যদি আসে হৃদয় রেখা, তাহলে সেটিকে আমরা 75 বছর বয়স ধরে নিব। আর বাকি যদি হৃদয় রেখা কখনো বৃহস্পতির আঙ্গুলের বাইরে বের হয়ে যায় তখন 100 বছর। এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আয়ু রেখায় 120 বছর পাওয়া যায় আর হৃদয় রেখাতে কেন 100 বছর? এটি কিন্তু প্রশ্ন আসতে পারে। জীবনদা কথা একটু ওই ভিতরের দিক চাপে যান, আপনি একবারে ওই কর্নারের দিকে যে বসেন, কথা আসতে বলবেন, ঠিক আছে? তাই এইখানে আপনাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে হৃদয় রেখাতে কেন বয়স 1 বছর, এটা কেন 120 বছর হলো না? অথবা দরজাটা চেপে দেন তো জীবনদা, দরজাটা টেনে আটকায় দেন। এই প্রশ্নটি কিন্তু আপনাদের থাকার কথা যে এখানে কেন হলো না। দেখুন, বিংশোত্তরী মতে আমরা যে আয়ু বিচার করি বা বিংশোত্তরী যে দশা বিচার করি, আমরা অ্যাস্ট্রোলজিতে বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যে বিংশোত্তরী দশা বিচার করি, এটি কিন্তু 120 বছর। 9টি দশাকে 120 বছর ধরা হয়, তবেই না তাকে বিংশোত্তরী দশা বলে। বিংশোত্তরী অর্থাৎ 120 বছর। আর অষ্টোত্তরী মতে হচ্ছে 108 বছর, 9টা দশায় 108 বছর, এটাকে অষ্টোত্তরী দশা বলে। আর এই হৃদয় রেখাকে কেন 100 বছরের উপরে ধরা হয় না, তার কারণ হচ্ছে 100 বছরের পরে যদি বয়স যায় তখন তাদের হৃদমাঝারে আর কিছু থাকে না, মানে হৃদয়ে তখন আর বা মনে আর ভালো কিছু নিতে পারে না, সেই স্মরণ শক্তি আর মানুষের থাকে না। 100 বছরের পরে যে যখন মানুষ মারা যাবে তখন আর সেই জীবনে মানে তার মনে আর অনুভূতি, যে কষ্ট হোক সুখ হোক, সুখের অনুভূতি, কষ্টের যে দুঃখ যন্ত্রণা, এইগুলো কিন্তু আর অনুভবের মধ্যে থাকে না। যার জন্য হৃদয় রেখার বয়স কিন্তু 100 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। আর বর্তমান যুগে 100 বছরের উপরে বা 100 বছর আয়ু পাওয়া খুব কঠিন। আর তারপরে আপনারাও ভেবে দেখেন যে হৃদয়ে বা মনে 100 বছর পরে যে মানুষ স্মরণ শক্তি বা সেই মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বা মনের আনন্দ ফুর্তি কতটা তার মধ্যে থাকবে। বয়স 100 বছর ক্রস করে গেছে, তখন দুবেলা দুটো বা 3 বেলা দুমুঠো খেতে দিলে আর তাদের ঘুমাতে দিলে, শীতের কাপড় শীতের সময় শীতের কাপড় দিলে, গরমের সময় যেন গরম থেকে অনুভূতিটা মানে গরমের কষ্টটা যাতে না হয়, এইটুক হলেই কিন্তু শেষ জীবনে যথেষ্ট, এর বেশি আর কিছু প্রয়োজন নেই বা থাকে না মানুষের। এই জন্য হৃদয় রেখায় 100 বছরে কিন্তু সীমাবদ্ধ। এইবার আমাদের আসতে হবে যে যদি হৃদয় রেখাটি কারো হাতে অনামিকা এবং কনিষ্ঠার মাঝ বরাবর এই জায়গাটিতে এসে ভেঙে যায় বা কাটা থাকে বা দ্বিধা বিভক্ত থাকে, অর্থাৎ এইভাবে লক্ষ্য করুন, এখানে হয়তো কাটা, আবার এখানে কাটা, এই আবার এভাবে কাটা, ধরুন ফাঁকা ফাঁকা। এইবার 25 বছরে যদি কাটা থাকে তাহলে 25 বছরে সে হৃদয়ে একটা আঘাত পাবে। কেমন আঘাত পেতে পারে? যে কোনো রেখা ভাঙা, কাটা, বক্র মানে সেই সময় তাকে কোনো না কোনো দুর্যোগে ফেলবে। এইবার হৃদয় রেখায় কাটা থাকলে কিন্তু হৃদযন্ত্রের ব্যাঘাত হতে পারে, এমনকি মানসিক ব্যাঘাত হতে পারে, মনের কষ্ট আর হৃদযন্ত্রের কষ্ট, এই দুটি কষ্ট হতে পারে। হৃদয় রেখার সাথে কিন্তু অর্থ কষ্টের সাথে সীমাবদ্ধ নেই। আর যখন শিরোরেখাতে ভাঙা হবে তখন কিন্তু তার
মস্তিষ্কের গোলযোগ হতে পারে, মস্তিষ্কে আঘাত লাগতে পারে বা মস্তিষ্ক বিকৃত হতে পারে। কিন্তু হৃদয় রেখাতে মনে আর হার্টে এই দুই জায়গাতে বাধার সৃষ্টি করতে পারে। এইবার যদি কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর রেখা এসে ছেদ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরে নেওয়া যাবে 12.5 বছর বয়সে তার প্রচন্ড পরিমাণে মানসিক আঘাত আসতে পারে। তাহলে আমরা অনামিকা আঙ্গুলের মাঝখান থেকে রেখা গেলেও আমরা বের করতে পারবো যে 37 বছর 37.5 বছরের দিকে আঘাত আসতে পারে। আমরা 25 বছরকে যখন ভাগ করে নিয়েছি তখন তার মাঝের থেকে যেখান থেকে রেখা আসুক, এটা তো আমরা সেই বয়সটাকে বের করতে পারবো। প্রয়োজনে স্কেল ধরবো, স্কেল ধরে আমরা এর ডিফারেন্সটা বের করব। বের করলে তখন আমরা কিন্তু সেই সঠিক উত্তরের জায়গায় চলে যাব। এইবার বুঝতে হবে যে হৃদয় রেখাটি যদি সমান্তরাল ভাবে বেরিয়ে শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয়, বা ধরুন রবির ক্ষেত্রে গিয়ে শেষ হলো আর আগালো না, সেক্ষেত্রে কি হবে? সেই ব্যক্তি কি সেই 100 বছর বাকি যে জীবনটা বেঁচে থাকবে সেই জীবনটায় তার কেমন যাবে, এটি প্রশ্ন হতে পারে। বা হৃদয় রেখা শুধু বুধের ক্ষেত্র পার হয়ে রবির ক্ষেত্রে গিয়েই থেমে গেল, তাহলে বাকি বয়সে তার কি হৃদয় থাকবে না? তার মনে কি কোনো আঘাত বা মনোকষ্ট, মনোবেদনা বা মনে প্রফুল্লতা, আনন্দ উল্লাস এগুলো কি থাকবে না? এগুলো কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। তো হৃদয় রেখা সাধারণত যদি শনি এবং বৃহস্পতি আঙ্গুলের মাঝ বরাবর যায়, এটি হচ্ছে উত্তম। কিন্তু একটি কথা আছে সেখানে, যে হৃদয় রেখাটি যদি এই শনির আঙ্গুল আর হৃদয়ের মানে অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর গিয়ে অর্থাৎ এই মাঝের ফাঁকার থেকে যদি বেরিয়ে পড়ে, ধরুন আমার হাতে কিন্তু বের হয়নি, বৃহস্পতির ক্ষেত্রে গেছে, আপনাদের অনেকের হাত দেখেন যে এই দুই আঙ্গুলের মাঝ বরাবর যে পড়ে গেছে, হৃদয় রেখা মাঝখান বরাবর পড়েছে প্রায় এই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখছি মাঝ বরাবর গিয়া বৃহস্পতিতে গেছে। হ্যাঁ, কিন্তু একটি শাখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে, আবার একটি রেখা মাঝ বরাবর থেকে বেরিয়ে গেছে। এইরকম ম্যাক্সিমাম লোকের কিন্তু শনি এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝখান থেকে হৃদয় রেখা বেরিয়ে যাবে, এটা শতকরা প্রায় 90% কিন্তু তাই পাওয়া যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তার হৃদয়ে বা সে জীবনে যা উপার্জন করবে সেটি খরচ করে বা সে তার জীবদ্দশায় হারিয়ে মনোকষ্ট ভোগ করবে, মানে সে জীবনে প্রচুর মনোকষ্ট মনোবেদনা ভোগ করবে। এমন হতে পারে যে সে যা উপার্জন করেছে সেই ধন সম্পদ সম্পত্তি সন্তান সন্ততিদের লিখে দিয়েছে, লিখে পড়ে দেওয়ার কারণে শেষ জীবনে তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম, মানে শেষ জীবনে তার বেশি একটা কিছু থাকবে না। কিন্তু যদি হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে যায়, যদি এই হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে সে কিন্তু তার নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি ধরে রাখতে পারবে এবং শেষ জীবনে প্রচুর পরিমাণে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে ধর্মের প্রচার প্রসারেও কিন্তু নিজেকে নিয়োজিত রাখবে। এমনকি যৌবনের সে যদি পাপ কাজও করে থাকে, তা শেষ জীবনে পুণ্য করে বা ঈশ্বর সাধনা করে বা সৃষ্টিকর্তার সাধনা করে সে সেটাকে ফিল আপ করার চেষ্টা করবে। কিন্তু এইখানে আরেকটি কথা কিন্তু রয়ে গেছে স্যার। হ্যাঁ বলুন। কি কথা রয়ে গেছে? হ্যাঁ কি কথা রয়ে গেছে বলেন। হ্যাঁ সেটাই বলবো যে এখানে একটি কথা কিন্তু রয়ে গেছে, হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেল, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে আরেকটি শাখা রেখা যদি বৃহস্পতির নিচেও একেবারে বৃহস্পতির ক্ষেত্রের নিচের দিকে যায়, যে যদি রাহু রেখা বা রাহুর ক্ষেত্রে বা শিরোরেখার সঙ্গে মিলিত হয় বা শিরোরেখা স্পর্শ করে বা শিরোরেখা কেটে বেরিয়ে যায়, আপনারা এঁকে নিন। যেমন এই যে হৃদয় রেখার কোন শাখার রেখা বেরিয়ে শিরোরেখায় টাচ করলো, এই যে, অথবা বৃহস্পতির ক্ষেত্রের নিচে থেকে আরেকটি রেখা গিয়ে রাহুর ক্ষেত্রে গেল, এমনটি যদি হয়, এক্ষেত্রে কিন্তু শেষ জীবনে মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে। অর্থাৎ আমি সারা জীবনে যা করলাম এমন একটা হতাশা বা গ্লানি আসতে পারে, যার কারণে যে মানসিক ব্যথা পাবে
সে মানসিক ব্যথা আর কোনো রকমেই রোধ করার নয়। এমনকি সেই মানসিক ব্যথায় সে মানসিক রোগীতে পরিণত হতে পারে। এইবার এই রেখাটি যদি, যে শাখা রেখাটি গেছে, একাধিক হাত আঁকতে হতো এখানে, ধরুন আমি এখানে আরেকটি হৃদয় রেখাকে এঁকে দিই। এইবার রেখাটি যদি ধরেন মধ্যমা আঙ্গুলের নিচের থেকে দ্বিধা বিভক্ত না হয়ে রবির আঙ্গুল অর্থাৎ অনামিকা এবং মধ্যমা আঙ্গুলের মাঝ বরাবরের থেকে দ্বিধা বিভক্ত হয়ে যদি আয়ুরেখা বা শিরোরেখার গোড়ায় গিয়ে মিলিত হয়, তাহলে কিন্তু ধরে নেওয়া যাবে 50 বছর বয়সের পর থেকে তার মস্তিষ্ক বিকৃতি শুরু হবে। এবার যদি কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের নিচের থেকে অর্থাৎ মাঝ বরাবর এই বরাবর কোন রেখা গিয়ে যদি আপনার ওই সেই আয়ুরেখা এবং শিরোরেখার গোড়ায় গিয়ে মিলিত হয়, তাহলে 25 বছর বয়সের থেকে তার কিন্তু মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে কোনো না কোনো কারণে, বা কোনো না কোনো ভাবে সে মানসিক আঘাত খেতে পারে। তাইতে সে যদি তার সন্তান সন্ততি হয়, সন্তান দ্বারা খেতে পারে, স্ত্রী দ্বারা খেতে পারে, এমনকি অর্থকড়ির দ্বারা খেতে পারে, বা ধন সম্পদের দ্বারা খেতে পারে, বাড়ি গাড়ির জন্য মানসিক আঘাত খেতে পারে। অর্থাৎ হৃদয় রেখা মানে মনের কষ্ট, অর্থাৎ যখনই নিম্নগামী হবে তখন কিন্তু মনোকষ্ট মনোবেদনা হবে। এবার আপনাদের প্রশ্ন থাকবে যে তাহলে ঊর্ধ্বগামী রেখা থাকলে কি হবে বলেন। আমাদের এখানে কিন্তু দুইজন পেশাদার জ্যোতিষ আছেন, যেমন সিকেশিল যদি লাইনে থেকে থাকেন তাহলে সিকেশিল বলুন এবং লিটন জয়ধর বলুন, আপনারা দুইজনই পেশাদার জ্যোতিষ এবং সিকেশিল আগে ডিপ্লোমা করেছে। তা এই হৃদয় রেখার উপরে যদি ঊর্ধ্বগামী রেখা থাকে, যেমন নিম্নগামী রেখা দুটি থাকলে তারা সেই বয়সে গিয়ে মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতায় ভুগবে কোনো না কোনো কারণে। আবার হৃদয় রেখার নিচে এই যে ছোট ছোট রেখা এঁকেছি আপনারা লক্ষ্য করুন, এই যে ছোট ছোট রেখা, এইরকম ছোট ছোট যদি রেখা থাকে তাহলে কিন্তু এই বয়সে শত্রুর আক্রমণ বোঝায়, অর্থাৎ শত্রুর চাপ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে, সে স্বজন শত্রু হোক আর বাইরের শত্রু হোক, যে সময় থেকে ওই রেখাটি নামবে সেই সময় তার শত্রুতা তৈরি হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে সিকেশিলের কাছে এবং লিটন জয়দারের কাছে, যে ধরুন এবার হৃদয় রেখার উপরে ঊর্ধ্বগামী রেখা থাকলো, এই ঊর্ধ্বগামী রেখা এক্ষেত্রে কি হবে বলুন। বলবো দাদা? হ্যাঁ বলো। এখন এখানে ওই একই বয়সটা ক্যালকুলেশন করতে হবে, কত বয়সে রেখাটা ঊর্ধ্বগামী হলো, হ্যাঁ বয়সটা তারপরে এখানে যদি হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী হয়ে খেতে যায়, যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় ওই বয়সে তিনি প্রচুর আধ্যাত্ম ব্যক্তি হবেন, প্রচুর ধর্ম খাতে টাকা ব্যয় করবেন, মন্দির স্থাপন করতে পারে। হ্যাঁ একটু সাউন্ডের সমস্যা হচ্ছে সিকেশিল। হ্যালো হ্যাঁ আর একটু ক্লিয়ার করে বলতে হবে বা মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে। স্যার ওর ডিস্টার্ব। আচ্ছা লিটন জয়ধর বলুন। হ্যাঁ লিটন জয়ধর বলুন। হ্যাঁ বলুন। ঊর্ধ্বগামী রেখাগুলো স্যার শুভ কোনো ইঙ্গিত দেয় আর কি? এখন আপনার কাছে ধরুন কোন ক্লায়েন্ট প্রশ্ন করলো, হাত দেখাতে গেল, শুধু শুভ যাবে বলে দিলে তো শেষ হবে না, তাকে তো ভেঙে বলতে হবে যে ওই বয়সে কি শুভ হবে, এটি তো বলতে হবে। যেমন আপনার রবি ক্ষেত্রে যদি হয় তাহলে তার অর্থনৈতিক দিক দিয়ে সে ভালো যাবে, সুনাম যশ হবে ওই সময় ওই টাইমে, ঠিক আছে। আবার যদি ওইখানে বৃহস্পতি হয় তখন তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, ধর্মকর্ম দিকে হ্যাঁ আর যদি শনির ক্ষেত্রে যায়, শনির আঙ্গুলের ক্ষেত্রে বা শনির জায়গায় যায়,
ওই সময় স্যার তার অর্থ উপার্জন বেশি হবে। অর্থ উপার্জন বেশি হবে। আর যদি বুধের ক্ষেত্রে যায়, বুধের ক্ষেত্রে গেলে বিবাহে ডিস্টার্ব বিদ্যা বুদ্ধি খুব বেশি হবে ওই দাদা সময়টা। বিবাহের ক্ষেত্রে গেলে বিবাহ কেন্দ্রিক ডিস্টার্ব দেখা দিবে। হ্যাঁ, এইবার একটু পার্থক্যটা আমি বলি, আপনারা বললেন। দেখুন, যদি হৃদয় রেখার ঊর্ধ্বগামী কোন রেখা সর্বপ্রথম হচ্ছে বুধের ক্ষেত্রে যায়, বা বুধ বা কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে যায়, এই দুটির ক্ষেত্রে যদি কোথাও যায়, যদি এই হৃদয় রেখার কোনো ঊর্ধ্বগামী রেখা বুধের ক্ষেত্রে যায়, তখন কিন্তু সেটি বিবাহ রেখাকে স্পর্শ করে বা বিবাহ রেখাকে কেটে বেরিয়ে যাবে, তবেই না কিন্তু সে ঊর্ধ্বগামী হবে। তখন কিন্তু তার জীবনে দাম্পত্য অশান্তি তৈরি হবে, বা দাম্পত্য জীবনে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর অসুস্থতায় প্রচুর অর্থ ব্যয় হবে। যদিও সে গবেষণা প্রসূত কাজে সিদ্ধি লাভ করবে, কিন্তু জীবন সাথী বা জীবন সঙ্গীকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে, এমনকি দাম্পত্য জীবন নিয়েও কিন্তু অশান্তি তৈরি হতে পারে। এইবার যদি স্যার বুধের ক্ষেত্রে গেলে, হ্যাঁ, বুধের ক্ষেত্রে গেলে, বুধের ক্ষেত্রে যখনই যাবে, দাম্পত্য জীবনে তো স্যার কম লোকই যায়, ওই সময়টা তো লেখাপড়ার মানে স্টাডির সময়। ওখান থেকে কোন রেখা যদি যায়, তাহলে সেই বয়সে তার গবেষণা লেখাপড়া এগুলোতে উন্নতি হবে, কিন্তু পরিণত বয়সের ফলও কিন্তু এই রেখা দেবে, কারণ ওটি কিন্তু বিবাহ রেখাকে কেটে যাবে। যখনই বুধের ক্ষেত্রে কোন রেখা ঊর্ধ্বগামী হবে, তখন কিন্তু সেটি বিবাহ রেখাকে কেটে উপরের দিকে ধাবিত হবে। আর বিবাহ রেখাকে যখনই হৃদয় রেখার কোন শাখা রেখা কেটে দেবে, তখন কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে, এমনকি জীবন সঙ্গী বা জীবন সাথীর চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে। এটা যে কোনো বয়সে হতে পারে। যদি বিবাহ রেখাকে না কাটে কিন্তু ছোট কাটবে না এমনটি হতেই পারবে না, কারণ বুধের ক্ষেত্রে মাঝ বরাবর বলেছি, মানে কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর, তাহলে বিবাহ রেখাকে কাটবে না কেন? যখন কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর যাবে, তখন তাকে কিন্তু বিবাহ রেখা টাচ নাও করতে পারে। আবার যারা ধনী ঘরে বিবাহ যাদের হবে, তাদের কিন্তু বিবাহ রেখা টাচ করতে পারে বা কেটে যেতে পারে। যাদের শ্বশুর বাড়ি অনেক ধনী বা যাদের শ্বশুরকুল অনেক ধনী বা ধনী ঘরে যে বিবাহ করেছে, তার তো বিবাহ রেখা লম্বা থাকবে, অর্থাৎ রবির ক্ষেত্রে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ রেখা আবার কেটে দেবে। অর্থাৎ বিবাহ রেখাকে যখনই হৃদয় রেখার উপরের অংশ কেটে দেবে, তখন কিন্তু তার ওই বয়সে দাম্পত্য জীবন নিয়ে অশান্তি বা স্ত্রীর চিকিৎসার্থে বা জীবন সঙ্গীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করা। এইবার যদি এই হৃদয় রেখার কোন শাখা রেখা উঠে রবির ক্ষেত্রে যায়, তাহলে সে নিশ্চিত রূপে কর্মে পদোন্নতি পাবে বা কর্মের সুনাম যশ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এমনকি যদি বেকার থেকে থাকে, তাহলে ওই জীবনে কর্ম পাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের চিন্তা থাকলে ব্যবসা বাণিজ্য করবে সে, তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবে ওই বয়সে। আবার এই রেখাটি যদি ধরেন রবি রেখার থেকে কোনো রেখা গিয়ে কেটে দেয়, এই ঊর্ধ্বগামী রেখা হলো রবির ক্ষেত্রে, এইবার রবি রেখাকে কেটে দিল, তার উপরে আরেকটি আড়াআড়ি কোন রকম রেখা যদি থেকে থাকে বা একাধিক রবি রেখা থাকে, তখন কিন্তু তার ওই বয়সে পিতা মাতার কাউকে হারাতে হতে পারে। অর্থাৎ রবি রেখায় একাধিক থাকতে হবে, কিন্তু ওখানে একাধিক রবি রেখা বা রবির ক্ষেত্রে অন্য কোন রেখা এই আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখাকে কাটতে হবে। শুধুমাত্র রবি রেখাকে কাটলে হবে না, একটি মাত্র রবি রেখাকে কাটলে কিন্তু সে তার পিতামাতাকে হারাবে না। যখন একাধিক রেখাকে কাটবে, ওই বয়সে কিন্তু তার পিতামাতার কাউকে হারাতে হবে। এইবার একই সঙ্গে যদি ওই বয়সে চন্দ্র দুর্বল থাকে বা চন্দ্রের দশা থাকে, চন্দ্র পাপস্থ থাকে জন্ম প্ল্যানেটে, তাহলে মা মারা যাবে। যদি রবির দশা থাকে, রবি পাপস্থ থাকে, রবি পাপগ্রহ যুক্ত থাকে, রবি পাপগ্রহ দৃষ্ট থাকে, তাহলে পিতা মারা যাবে। এটি কিন্তু খুঁজে আমার বের করতে হবে যে এই বয়সে একাধিক রবি রেখার সঙ্গে হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা কেটে গেল, তাহলে আমার বাবাকে হারাবো না মাকে হারাবো, এটি কিন্তু আলাদা করে বলতে হবে।
তা না বলতে পারলে তো আপনি প্রকৃত জ্যোতিষ হলেন না। খালি বললে তো হবে না যে বাবা মায়ের কাউকে হারাতে হবে, তা বললে কিন্তু হবে না। তখন তার জন্ম প্ল্যানেট বা গোচর প্ল্যানেটে দেখতে হবে যে রবি যদি শুভ অবস্থানে থাকে, এমনকি রবির দশা থাকে আর রবি শুভ অবস্থানে থাকে, তাহলে বাবা মারা যাবে না। চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে, চন্দ্রের দশা থাকে, তাহলে মা মারা যাবে না। আর এই দুটোর মধ্যে যে কোনো একটি যে অশুভ থাকবে, চন্দ্র মাতৃকারক, তাহলে মা মারা যাবে। আর সূর্য হচ্ছে বা রবি হচ্ছে পিতৃকারক, তাহলে পিতা মারা যাবে। এইবার আরেকটি কথা কিন্তু এখানে রয়ে গেছে, হৃদয় রেখার কোন শাখা রেখা যদি বেরিয়ে শনি আর রবির আঙ্গুলের মাঝখানে যায়, ভালো করে এটি নোট লিখে নেন, অবশ্যই নোট লিখে নিতে হবে। এটি শনি এবং অর্থাৎ মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর যদি কোনো হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি পুত্র শোক পেতে পারে। পুত্র শোক, সে নারী হোক আর পুরুষ হোক। আবার একটু বলেন স্যার। শনি এবং রবির আঙ্গুলের মাঝখানে যদি হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা ঠিক মাঝখানে যেয়ে পড়ে, তাহলে ওই সময় কিন্তু ওই একই জায়গায় যেতে হবে যে পুত্র শোক পেতে পারে বা কন্যা শোক পেতে পারে। এইবার পুত্র শোক পাবে না কন্যা শোক পাবে, সেটি কিন্তু জন্ম প্ল্যানেটে লক্ষ্য করতে হবে যে তার চন্দ্রের অবস্থান কেমন। চন্দ্র যদি খারাপ অবস্থানে থাকে তাহলে কন্যা সন্তান মারা যেতে পারে, যদি রবি খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান মারা যেতে পারে। এটিকে কিন্তু আলাদা করে দেখতে হবে। কিন্তু শুধুমাত্র রবির ক্ষেত্রে গিয়ে একাধিক রেখা যদি কেটে দেয়, সেক্ষেত্রে বাবা মায়ের কাউকে হারাতে হবে। কিন্তু রবি শুভ থাকলে বাবাকে, মানে রবি অশুভ থাকলে বাবাকে হারাতে হবে, চন্দ্র অশুভ থাকলে মাতাকে হারাতে হবে। এইবার যদি হৃদয় রেখার কোন শাখা রেখা শনির আঙ্গুলের এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে যায়, তাহলে আমি পূর্বে বলেছি, আবারও বলছি, তার সঞ্চিত অর্থ শেষ জীবনে ক্ষয় হবে এবং শেষ জীবনে তার হাতে কিছু থাকবে না। সে সন্তান সন্ততিদের দ্বারস্থ হতে হবে, বা স্বামীর দ্বারস্থ হতে হবে, বা স্ত্রীর দ্বারস্থ হতে হবে। তার কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে চলতে হবে, অর্থাৎ নিজের করায়ত্তে থাকবে না। এইবার হৃদয় রেখার কোন রেখা যদি ঊর্ধ্বগামী হয়ে বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে সে ধর্ম যাজক হবে, ধর্ম প্রচারক হবে, ধর্মকে পুঁজি করে তার পেট চালানোর চিন্তা করবে। এমনকি শেষ জীবনে কোনো মঠ মন্দিরে জীবন যাপন করতে পারে, বা মসজিদ মাদ্রাসায় জীবন যাপন করতে পারে, বা কোনো গির্জায় জীবন যাপন করতে পারে। এমনকি কোনো বাহাই উপাসনালয়, যে যে ধর্মের লোক আছে সেই ধর্মের উপাসনালয়ে গিয়ে জীবন যাপন করতে পারে, বা ধর্মকে পুঁজি করে তার জীবন যাপন করতে পারে। এমনকি ধর্মের প্রচার প্রসারে সে আপ্রাণ ভাবে লেগে যেতে পারে। তাহলে আমরা কয়েকটি পার্থক্য পেলাম যে শাখা রেখা যদি নিচের দিকে যায় তাহলে মস্তিষ্ক বিকৃতি ঘটাতে পারে, এমনকি যদি শিরোরেখার সাথে মিলিত হয় তাহলে সে পাগল হতে পারে। আবার বৃহস্পতির ক্ষেত্রে গেলে জ্ঞান গরিমায় পরিপূর্ণ হতে পারে শেষ জীবন, বা লেখনীতে কোনো সুনাম অর্জন করতে পারে। এমনকি সে এমন কিছু প্রতিষ্ঠা করে গেল, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বেও মহান হতে পারে। আবার হতে পারে কি সেই ব্যক্তি ধর্মের প্রতি প্রচন্ড রূপে অনুরক্ত হতে পারে। আবার একটি শাখা যদি শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে যায়, বেশিরভাগ লোকের তাদের শেষ জীবনের শেষ সম্বল হারাতে পারে বা অপরের হাতে চলে যেতে পারে। আর যদি রবি আর শনি আর আঙ্গুলের মাঝখানে যায়, তখন পুত্র কন্যার কাউকে হারাতে পারে। এমনকি রবি অশুভ থাকলে পুত্রকে হারাবে, মানে চন্দ্র অশুভ থাকলে কন্যাকে হারাবে। আবার রবির ক্ষেত্রে যদি যায় এবং একাধিক রবি রেখাকে কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই রবি খারাপ থাকলে পিতাকে হারাতে হবে, আবার চন্দ্র খারাপ থাকলে ওই বয়সে মাতাকে হারাতে হবে। এই পার্থক্যগুলোকে কিন্তু আমাদের সর্বদা নোট করতে হবে। দাদা ভাগ্য রেখা যদি, হ্যাঁ, এই যে হৃদয় রেখা তো যে নিম্নগামী রেখাগুলা একদম ডাইনে
নিম্নগামী রেখাগুলা যে মানে ডান দিকে যে দিচ্ছেন, এটা যদি বাম দিকে যায় নিম্নগামী রেখাগুলা? হ্যাঁ, বাম দিকে যদি যায়, খুব একটা ভালো প্রশ্ন, যেহেতু হৃদয় রেখা সংক্রান্ত প্রশ্ন, খুব অসংখ্য ধন্যবাদ। যদি এই দিকে যায়, হ্যাঁ এদিকে, এই হচ্ছে হৃদয় রেখা, এবার এদিকে গেল, এই, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। এইবার যদি এই রেখা যে বয়সে মঙ্গলের ক্ষেত্রে আসবে, যখনই হৃদয় রেখার নিচের থেকে রেখা যাবে, তখন কিন্তু সে প্রথম রেখা মঙ্গলের ক্ষেত্রে যাবে। মঙ্গলের ক্ষেত্রে যে কোনো রেখা মাত্রই কিন্তু অশুভ। মঙ্গলের ক্ষেত্রে যে কোনো রেখা মাত্রই অশুভ। তাইতে প্রভাব রেখা থাকুক বা শিরোরেখায় মাথায় এসে দ্বিখণ্ডিত হোক, যেভাবেই হোক না কেন, মঙ্গলের ক্ষেত্রে রেখা মানেই অশুভ। অর্থাৎ তাকে ওই বয়সে কোনো সম্পত্তি হারাতে হবে। সম্পত্তি প্লাস করবে না, সম্পত্তি মাইনাস করবে। হতে পারে নদী ভাঙ্গনে চলে যেতে পারে, দুষ্ট চক্র কর্তৃক সম্পত্তি আত্মসাৎ হতে পারে, এমনকি সে সম্পত্তি বিক্রি করতে পারে, বা হয়তো কোনো না কোনো ভাবে তার সম্পত্তি হারাতে হতে পারে। এইবার কোন শাখা রেখা যদি কেতুর ক্ষেত্রে, অর্থাৎ মাঝ বরাবর কেতুর ক্ষেত্রে আসে, তখন তাকে গুপ্ত শত্রু কর্তৃক আঘাত খেতে হতে পারে। গুপ্ত শত্রু কর্তৃক মানসিক আঘাত হতে পারে, শারীরিক আঘাত হতে পারে, এমনকি কেতুর যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাবকে কিন্তু চাঙ্গা করে তুলতে পারে। বিশেষ করে শত্রুরা আপনার পুকুরে বিষ মিশিয়ে দিয়ে মাছ মেরে দিতে পারে, এমনকি শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার ছেলে মেয়ে বা হয়তো স্ত্রী কন্যা এদের উপরে হাত বাড়াতে পারে, তাদেরকে ধর্মান্তরিত করার জন্য টেনে নিয়ে যেতে পারে, তাদের কিডন্যাপ করে টাকা আদায় করার চেষ্টা করতে পারে। অর্থাৎ হৃদয় রেখা থেকে যে বয়সে রেখা বাম দিকে ধাবিত হবে, সেই বয়সের রেখা যে গ্রহের ক্ষেত্রে যাবে, সেই গ্রহের কুপ্রভাবটাই কিন্তু দেবে, কখনোই সুপ্রভাব দেবে না। যদি এটা স্যার বিবাহ রেখার দিকে নিম্নগামী থাকে? বিবাহ রেখার দিকে কিভাবে নিম্নগামী থাকবে? এই যে এরকম বিবাহ রেখার দিকে যখন থাকবে, তখন এই দিকে থাকবে, ঊর্ধ্বগামী থাকতে হবে, নিচের দিকে, ঊর্ধ্বগামী না, মানে ঊর্ধ্বগামী হয়ে বাহির দিকে থাকবে। হ্যাঁ, বামের দিকে যদি থাকে, হ্যাঁ, ঊর্ধ্বগামী হয়ে বহির দিকে থাকবে। এই যে ঊর্ধ্বগামী হয়ে যদি এইভাবে বহির দিকে থাকে, হ্যাঁ হ্যাঁ, তখন এটি কিন্তু হৃদয় রেখায় ঊর্ধ্বগামী হয়ে বহির দিকে রেখা পাওয়া খুব কঠিন, খুব কঠিন। বড় জোর যদি পাওয়া যায়, বড় জোর যদি পাওয়া যায়, শতকরা 5, 7, 10 জনের উপরে পাওয়া যাবে না। এইবার আমি বলি, এখানে যদি পাওয়া যায় তো সর্বোচ্চ পাওয়া যাবে এই কনিষ্ঠা এবং হৃদয় রেখার মাঝ বরাবর থেকে কোন রেখা এসে, একটি মাত্র রেখা এসে এই বিবাহ রেখাকে বা বুধের এই কনিষ্ঠা আঙ্গুলের গোড়ায় অবস্থান করতে পারে। ধরুন এই হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল, এইবার এই হচ্ছে হৃদয় রেখা। বড় জোর যদি হয়, এই কনিষ্ঠার অনামিকার মাঝ বরাবর রেখা টানলাম, বড় জোর রেখা হলে এভাবে আসতে পারে। এই আপনাদের প্রশ্নও কিন্তু তাই, যে যদি এইভাবে রেখা এসে বিবাহ রেখাকে কেটে দেয় বা বিবাহ রেখাকে স্পর্শ করে, এই দুটির যে কোনো একটি হয়, তাহলে কি হবে? এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন, তাই তো? অল্প থাকলে, অল্প একটু রেখা থাকলে, হ্যাঁ, স্পর্শ করলো না কিন্তু নিচের দিকে গেল আর কি, ওটা বলতেছি, নিম্নগামী। স্পর্শ করলো না অথচ ঘুরে এই বরাবর আসলো, নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে আসলো। হ্যাঁ, এক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সুনাম, যশ, মান মর্যাদা নষ্ট করবে, এমনকি জীবনে যত গবেষণা, যত মানে ব্যবসা বাণিজ্যে যত উপার্জন করবে বা নতুন ব্যবসা শুরু করবে, অংশীদার কর্তৃক ব্যবসা আত্মসাৎ হতে পারে, উপার্জিত অর্থ বিনিয়োগ করে নষ্ট হতে পারে, বিদেশ যাওয়ার জন্য বিনিয়োগ করে মার খেতে পারে, এমনকি চাকরি প্রাপ্তির জন্য টাকা দিয়ে সেই টাকা নষ্ট করতে পারে বা চাকরি পেল না, এইরকম কোনো না কোনো ভাবে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে আপনাদের এই প্রশ্ন অপেক্ষা এখানে কিন্তু আরেকটি প্রশ্ন থাকবে, এইভাবে যে রেখাটি আসবে সেই রেখাটি কিন্তু কখনো হৃদয় রেখা থেকে আসবে শতকরা 1 থেকে 2%,
তার বেশি নয়। যে রেখাটি আসবে সেই রেখার কিন্তু এই বাহিরের দিকে মোটা থাকবে, এই হৃদয় রেখার দিকে চিকুন থাকবে। তখন ওটিকে কিন্তু বিবাহ রেখা ধরা হবে। বিবাহ রেখা ঘুরে গিয়ে হৃদয় রেখায় মিলিত হবে। আমি ভাগ্য রেখার বিচার যেদিন করেছিলাম সেদিন কিন্তু আগে বুঝতে বলেছিলাম যে আমাদের রেখা কোন দিক থেকে আসলো, এটি কিন্তু আগে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, লক্ষণীয়, এইটি আগে লক্ষ্য করতে হবে। অর্থাৎ এখান থেকে যখন এভাবে রেখাটি আসবে, অর্থাৎ হৃদয় রেখা থেকে রেখা বেরিয়ে আসবে, এটা শতকরা 1 থেকে 2 বা 5-10% সর্বোচ্চ। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাতের বহির্দেশে মোটা থাকবে, এই দিকে মানে ভিতর দিকে সরু থাকবে। তখন হচ্ছে বিবাহ রেখা ঘুরে গিয়ে হৃদয় রেখায় মিলিত হবে। আর যখন মিলিত হবে তখন ওই বয়সে তার জীবনে, বা ওই বয়সে কেন, যে কোনো বয়সে, এক্ষেত্রে কি বয়সের ব্যাপার নয়, যেহেতু বিবাহ রেখা ঘুরে গিয়ে হৃদয় রেখায় মিলিত হচ্ছে সেহেতু দাম্পত্য বিচ্ছেদ ঘটবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ যার হাতে থাকবে তার বিপরীত লিঙ্গের লোক অল্প বয়সে রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। এত বড় ক্ষতিকর বা মারাত্মক রেখা হতে পারে এটি। এই রেখা কিন্তু কোনো ক্রমেই শুভ নয়। আপনার সাধনা নষ্ট করবে, গবেষণা নষ্ট করবে, প্রচুর বই লিখবেন সমাদর পাবেন না, আবিষ্কার করলেন কোনো মূল্য হলো না। অর্থাৎ শুরুর দিকটা ভালো হবে, শেষ দিক ভালো হবে না। যখন এটা বহির্দেশে মোটা হয়ে হৃদয় রেখায় গিয়ে ছবে তখন তার বিপরীত লিঙ্গকে হারাতে হবে অল্প বয়সে কোনো না কোনো কারণে। এটি কিন্তু হৃদয় রেখা থেকে নেমে কেতু ক্ষেত্রের রেখা নেমে ক্রস করছে, এখানে ক্রস সিস্টেম করছে, তাহলে কি হবে? ক্রসটা কি ভাগ্য রেখা? এই ক্রসটাকে লক্ষ্য করতে হবে সে কি ভাগ্য রেখাকে ক্রস করছে, না ভাগ্য রেখার কোন শাখা রেখাকে ক্রস করছে, নাকি আলাদা একটা ভার্টিক্যাল রেখা হয়ে ক্রস করছে, এটি কিন্তু আসতে হবে। যখন যেটার প্রশ্ন হবে, আমার কথা হচ্ছে সেই সময় সেই জিনিসটার আর কত দিক হতে পারে এটির কিন্তু পরিপূর্ণ সমাধান ওই দিনেই চাই। এটা পরের জন্য রেখে দিলে কিন্তু আর পরবর্তীতে ওই ক্লাসে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের কথা হচ্ছে হৃদয় রেখার থেকে কোন রেখা নিম্নগামী হয়ে কেতুর ক্ষেত্রে যাবে, তাই তো? হ্যাঁ, ক্ষেত্রে গেছে এবং আপনার আরেকটা ক্রস নামছে, মানে দুই ক্রস নেমে আর কি এই রেখা নেমে ক্ষেত্রে। এইবার এই যে ক্রসটি তৈরি হলো কোন রেখার সাথে ক্রস তৈরি হলো? এখানে কি ভাগ্য রেখায় এভাবে গিয়ে ক্রস তৈরি হলো, না আলাদা দুইটা রেখা নামছে, এই পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা, ঠিক আছে? হৃদয় রেখা থেকে দুইটা ক্রস নামছে একটা। আপনি কি একটু দেখায় দিতে পারবেন, কাগজে এঁকে দেখাতে পারবেন? দেখাচ্ছি স্যার। এই যে এই পাশের দিকে একটা রেখার নামছে স্যার, একটু কাগজে এঁকে দেখান, কাগজে এঁকে। ও আচ্ছা 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 আচ্ছা। ধরুন আপনার এই হচ্ছে হৃদয় রেখা, এখান থেকে একটি রেখা গেল, আবার এখান থেকে একটি রেখা আসলো, এই হ্যাঁ। তাহলে কি হলো, আমাদের এই রেখাটি যদি শনির ক্ষেত্র, শনি এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর হয়, বা ধরুন যে বয়সে আসে সেই বয়স থেকে রেখাটি নেমে আসলো, আর এদিকে আবার হৃদয় রেখার থেকে আরেকটি শাখা রেখা গেল, এর বরাবর আবার শিরোরেখা চলে আসে, আসতে হবে না? তার শিরোরেখা আবার এখানে চলে আসতে হবে না? অবশ্যই কিন্তু আসতে হবে। যখন এখানে শিরোরেখা আসবে আর তার মাঝ বরাবর এই ক্রস চিহ্নটি যখন হবে তখন কিন্তু শিরোরেখার মাঝখানে পড়ে গেল, এটি হবে গুহ্য ক্রস চিহ্ন বা আদি ভৌতিক চিহ্ন বা আদি দৈবিক ক্রস চিহ্ন বা মিস্টিক ক্রস চিহ্ন। ক্লিয়ার?
এই ক্রস চিহ্ন যখন দৈব ক্রস চিহ্ন বা আদিদৈবিক ক্রস চিহ্ন বা আদিভৌতিক ক্রস চিহ্ন বা মিস্টিক ক্রস চিহ্ন যখন থাকবে, তখন কিন্তু জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, যোগ, সাধনা, একাগ্রতায় সিদ্ধি লাভ করা যাবে। অর্থাৎ যে সকল সাবজেক্টে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারের প্রয়োজন, মস্তিষ্ক চালানোর প্রয়োজন, সেই সকল সাবজেক্টে রিলেটেড কর্মে সে সফলতা অর্জন করবে। এমনকি গবেষণামূলক যে কোনো কাজে সে সফলতা অর্জন করবে। দেবনাথ বাবু, দাদা আপনার হৃদয় উপর রেখায় অনুরোধ রইল। যদি একাধিক থাকে ক্রস চিহ্ন সেক্ষেত্রে? অনেক ধন্যবাদ। যেমন ধরুন এই আরেকটি রেখা নামে আসলো, এবার এখানে আরেকটি ক্রস তৈরি হলো, এবার আরেকটি নেমে আসলো, আবার এখানে আরেকটি ক্রস তৈরি হলো। দেখুন এই তিনটে ক্রস তৈরি হয়েছে। বৃহস্পতির ক্ষেত্রের নিচে যদি এই ক্রসটি হয়, যদি বৃহস্পতির ক্ষেত্রে নিচে ক্রস চিহ্নটি হয়, তাহলে সে ধর্মের পথে প্রচুর উপার্জন করবে, স্পিরিচুয়াল পাওয়ার ধর্মের প্রতি প্রয়োগ করবে। শনির ক্ষেত্রে হলে সে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, ফাটকাবাজি এইসবের দিকে যাবে। রবির ক্ষেত্রে নিচে যদি এই ক্রস চিহ্ন, গুজ্র ক্রস চিহ্ন থাকে, তাহলে সে কর্ম রিলেটেড বা সুনাম, যশ, খ্যাতির জোয়ারে ভাসবে। যদি বুধের ক্ষেত্রে যায়, বুধের ক্ষেত্রে নিচেই শিরোরেখার মাঝে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলেও কিন্তু জ্ঞান, গরিমা, গবেষণা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অর্থাৎ শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে যে ক্ষেত্রেই ক্রস থাকুক না কেন, এই যে ক্ষেত্রের নিচে ক্রস থাকুক না কেন, এটি কিন্তু শুভ ফল দেবে। প্রত্যেকটা ক্ষেত্রগত সেই ক্ষেত্রের যে ক্রিয়াকর্মাদি, সেই কর্মের বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রদান করবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। ক্লিয়ার? আচ্ছা দাদা, শিরোরেখায় একাধিক নিম্নগামী রেখা আছে, তার সত্ত্বেও চতুর্ভুজ আছে, এটার কি ফলটা কি কেমন আসবে? শিরোরেখা নয়, শিরোরেখা নয়, হৃদয় রেখা বলো। আজকে হৃদয় রেখা। সরি, হৃদয় রেখায় একাধিক নিম্নগামী রেখা, সাথে চতুর্ভুজ আছে। ধন্যবাদ। এই যে নিম্নগামী রেখা ধরো, চতুর্ভুজ, হ্যাঁ ধরো এই নিম্নগামী রেখা, এইবার চতুর্ভুজ আছে। এই নিম্নগামী রেখা চতুর্ভুজ আছে। এই ধরো এই নিম্নগামী রেখা, এই চতুর্ভুজ তৈরি হয়েছে। হ্যাঁ, হৃদয় রেখা নিম্নগামী রেখা মানেই শত্রুতা তৈরি করবে। আমি পূর্বেই বলেছি, শত্রুতা তৈরি করবে বা প্রচুর গুপ্ত প্রকাশ্য শত্রুর চাপ থাকবে। এইবার সেই রেখার সাথে যদি চতুষ্কোণ তৈরি হয়, ওই শত্রুরা পরাজিত হবে, যার হাতে চতুষ্কোণ আছে সে জয়ী হবে। অর্থাৎ চতুষ্কোণ চিহ্ন হচ্ছে রক্ষা কবচ। যার হাতের যেখানে চতুষ্কোণ চিহ্ন থাকবে, সেই ব্যক্তি সেই ক্ষেত্রগত সমস্ত বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। যদি বাম হাতে থাকে, সে বাম হাত, ডান হাত, বাম হাতে থাকলে 25 ভাগ উদ্ধার পাবে, ডান হাতে থাকলে 75 ভাগের মতো উদ্ধার পাবে। এইবার দেবনাথ বাবু, J4+, দেবনাথ বাবু তো গ্যালাক্সি J4। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার ওই পিছনে যে কাপড় চোপড় রাখা ভিডিওগুলো যেহেতু ইন্টারন্যাশনাল পর্যায়ে সবাই দেখে, আপনি হয় একটা দেয়ালের গায়ে বসবেন, নচেত একটা প্লেন কাপড় টানিয়ে দেবেন, বুঝলেন? এই ভিডিওগুলো তো সরাসরি আমাদের ছাড়া হয়, সবাই দেখে। সবাই যে যে জায়গায় বসেন সবসময় দেখবেন যে ক্যামেরা কিন্তু পিছন দিকটা দেখে, অর্থাৎ সামনের দিকে যা থাকে থাকুক, কিন্তু পিছন সবসময় প্লেন জায়গা, বুক সেলফ বা আপনার যে জায়গা রাখলে মানে ভালো দেখা যায়, এই রকম জায়গায় বসবেন। এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের সবার প্রতি। দাদা, হৃদয় রেখায় যদি তিল বা ফুটার মতো চিহ্ন হয় সেক্ষেত্রে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দেখুন, হৃদয় রেখার উপরে যে বয়সে তিল চিহ্ন থাকবে বা যে বয়সে স্পট চিহ্ন থাকবে, প্রথমে যেমন হৃদয় রেখার ভেদ করা চিহ্ন বলেছি যে হৃদয় রেখা ফাঁকা, সেই বয়সে তার দুর্ঘটনা যাবে। এইবার তিল বিন্দু থাকলেও কিন্তু সেই বয়সে সে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, এমনকি সে যদি রবির ক্ষেত্র থেকে হয় তাহলে সন্তান নিয়ে মনোকষ্ট হতে পারে বা পিতাকে নিয়ে মনোকষ্ট হতে পারে। শনির ক্ষেত্রে গেলে তখন তার অর্থ সম্পদ বিষয়ক মনোকষ্ট হতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে যদি হৃদয় রেখার উপর তিল চিহ্ন হয়, তাহলে
সে ধর্মের পথে না গিয়ে চণ্ডাল আকৃতি ধারণ করতে পারে, বা শেষ জীবনে ধর্ম টর্ম মানি না, জীবনে শালার আমি যা বলবো সেইটাই ধর্ম, এইরকম এক ধরনের গোয়ার্তুমি তার মধ্যে কাজ করতে পারে। আর যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু বুদ্ধিবৃত্তি লোপ পেতে পারে, কথায় কথায় মানে মুখের থেকে লালা ঝরতে পারে, এমন মুখগহ্বরের কোন। মোটের উপর কথা হচ্ছে যে ক্ষেত্রগত তিল, জব, এমনকি জব চিহ্ন থাকতে পারে, বিন্দু চিহ্ন থাকতে পারে, যে ক্ষেত্রের ওখানে থাকবে বা যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু তার ওই সমস্যাগুলো দেখা দিবে, কোনো না কোনো ভাবে কষ্ট পেতে। শনি রবির মাঝখানে থাকলে, শনি রবির মাঝ বরাবর, রবির মাঝ বরাবর যদি থাকে, ওই যে বললাম যে সন্তান সন্ততি নিয়ে মনোকষ্ট হতে পারে। যে মাঝ বরাবর রেখা গেলে যেমন সন্তানকে হারাতে হতে পারে, রবি দুর্বল থাকলে বা রবি অশুভ থাকলে পুত্র সন্তানকে হারাতে হতে পারে, এমনকি চন্দ্র দুর্বল বা চন্দ্র পাপস্থ থাকলে কন্যা সন্তানকে হারাতে হতে পারে। ঠিক তদনুরূপ এই শনি আর রবির মাঝখানে যদি তিল, বিন্দু চিহ্ন বা জব চিহ্ন থাকে হৃদয় রেখার উপর, তাহলে কিন্তু ওই পুত্র সন্তান বা কন্যা সন্তান দ্বারা মনোকষ্ট, মনোবেদনা এগুলো ভোগ করতে হতে পারে। এমনকি সন্তান কর্তৃক লাঞ্ছিত বঞ্চিত হতে পারে, সন্তান কর্তৃক মারধর খেতে হতে পারে, বা কটু কথা শুনতে হতে পারে, সন্তান কর্তৃক পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায় দিতে পারে। যদি ক্রস চিহ্ন থাকে স্যার হৃদয় রেখায়। উত্তম, শুনেন, ও উত্তম বলে ফেললাম, মানে উত্তম বাবু আমি বলতে অতি উত্তম মানে হৃদয় রেখা, মানে হৃদয় রেখা যে শুধুমাত্র শুভ ফল দেবে তা কিন্তু নয়। হৃদয় রেখার উপর মানে যে কোনো ক্ষেত্রে যে রেখা যে ক্ষেত্রের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রের উপর যদি কোনো অশুভ চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রগত যে অশুভ দিক সেই অশুভ দিককে কিন্তু ফুটিয়ে তুলবে। অর্থাৎ 9টি ক্ষেত্রের গুণ এবং দোষ আমরা যদি আগে জানা থাকে আমাদের জন্য অতি সহজ হবে। পামিস্ট্রি এমন কঠিন কিছু নয়, অথচ আমরা মনে করি পামিস্ট্রি এত কঠিন, আমরা পামিস্ট্রিতে পিছিয়ে আছি। আমি বলবো যে প্রথমে যদি আমরা নিউমারোলজি নিয়ে মানে এই 9টা ক্লাস নষ্ট না করতাম, আমার মনে হয় এখন যেটা মনে হচ্ছে, তো এতদিনে আপনারা পামিস্ট্রিতে অনেক ভালো করতেন। তো আগে আমাদের ক্ষেত্রের আমি যে 9টি গ্রহের শুভ অশুভ যে পড়তে বলেছি, যে কয়জনের কাছে সহজ ভাবেও আমি বলেছি যে রত্ন পাথরের বইয়ে নীলা রত্নের কোন দিকে কাজ করে আর কোন দিকে খারাপ করে, নীলা রত্নটা শুভ দিক কি অশুভ দিক এই জানলে মানে শনির শুভ দিক আর অশুভ দিক হয়ে গেল। এত সংক্ষিপ্ত আকারে লেখা আর কোথাও নেই। এটিকে আপনাদের প্রত্যেককে 9টি গ্রহের ক্ষেত্রকে কিন্তু মুখস্থ করতে বলেছি, যে 9টি গ্রহের গুণ বা দোষ এটি আপনাদের মুখস্থ থাকতেই হবে। কারণ আমরা কিন্তু 9টি ভাই নিয়ে বা 9টি বোন নিয়ে আলোচনা জ্যোতিষ শাস্ত্রে, বা 9টি গ্রহ নিয়ে আলোচনা। যেমন ধরুন 9টি গ্রহ কেন, এটিও আপনাদের প্রশ্ন হতে পারে, গ্রহ কেন 10টি হলো না বা 12টি হলো না, কেন 15টি হলো না, 9টি কেন হলো? এখানেও কিন্তু সেই জ্যোতিষ, নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এবং পামিস্ট্রি সকল কিছুর মধ্যে কিন্তু একটি যোগসূত্র আছে। 9টি গ্রহ কেন দেখেন, নৌকা বিলাস, আমরা শ্রীকৃষ্ণের যে নৌকা বিলাস গান শুনেছি, নৌকা বিলাসে দেখুন অষ্টসখী 1 মন, মানে সখী 8 জন, 1 মন বলতে শ্রীকৃষ্ণ, 8 আর 1 9 জন। সেই নৌকা 9টি বৈঠা, 9টি গ্রহ মানে ঘুরো মানে মাঝখানে আড়াআড়ি যে দেওয়া থাকে, 9টি ঘুরো ছিল, 9টি বৈঠা ছিল। এটি কিন্তু নবগ্রহের প্রতীক। যেমন ব্রাহ্মণদের গলার পৈতায় কিন্তু 9 গুণের সুতা থাকে, অর্থাৎ নবগুণে 9টি সুতা, নবগুণের প্রতীক, 9টা গুণের প্রতীক। তার কারণে কিন্তু 9টি গ্রহ, এক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত নিউমারোলজিতে, যার জন্য 9টি গ্রহ, 10টি কিন্তু সংখ্যা নেই, বা 11, 12টি, 15টি কিন্তু সংখ্যা নেই। তাহলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতেও 9টি গ্রহ হবে, নিউমারোলজিতে 9টি সংখ্যা,
আর এই 9-এর মধ্যেই কিন্তু সকল কিছু সীমাবদ্ধ। অর্থাৎ 9টি গ্রহের দোষ গুণ বা কারকতা যাকে বলা হয় এটি কিন্তু আমাদের জানতে হবে, সবসময়ের জন্য প্রত্যেকের মুখস্থ থাকতে হবে, এটি কিন্তু নিয়ম। বা এটি জানা না থাকলে আমরা কিন্তু ভালো জ্যোতিষ চর্চা করতে পারবো না বা ভালো মতো শিখতে পারবো না। ক্লিয়ার? বলেন এবার শিখেছিলি বলো। হৃদয় রেখা থেকে নিচের দিকে একাধিক ত্রিভুজ বা উপরের দিকে একাধিক ত্রিভুজ হলে? সুন্দর প্রশ্ন করেছেন। চতুর্ভুজ গেল, চতুর্ভুজ দেখলেন রক্ষা কবচ। এইবার যদি ঊর্ধ্বগামী ত্রিভুজ তৈরি হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ব্যতিক্রমী বিষয় জানার দরকার আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন। ত্রিভুজটি যখন নিম্নগামী হবে, ত্রিভুজের মাথা কি দ্বিখণ্ডিত হয়েছে কিনা এটি কিন্তু সবসময় দেখতে হবে। ত্রিভুজের মাথা যদি দ্বিখণ্ডিত হয় তখন কিন্তু এটি গুহ্য ক্রস ধরা হবে, এটিকে কখনোই কিন্তু ত্রিভুজ ধরা হবে না। হৃদয় রেখা থেকে কোন রেখায় একাধিক ভাবে গিয়ে এককভাবে শুধু ত্রিভুজ তৈরি করবে, অর্থাৎ শুধু মাস্তুল তৈরি করবে, এটিও কিন্তু 9,000-এ একটি পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু এটির শাখা যখন বেরিয়ে যাবে, একটি বেরোক আর দুটো বেরোক, সে কিন্তু গুহ্য ক্রস হবে। আর যদি ভাগ্যক্রমে সেই লাখের একজন আপনাদের কাছে এসে বসে, বা সেই লাখের একজনই আপনি, আপনার হাতে আছে বা কারো হাতে আছে, সেই ক্ষেত্রে যে বয়সে ওই ত্রিভুজটি বেরিয়েছে, সেই ক্ষেত্রে নিম্নগামী হলে সে যশস্বী হবে, খ্যাতিমান হবে, বা নিচের দিকে হলে এখানে কিন্তু উল্টো ফল দেবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই ত্রিভুজ যদি নিম্নগামী হয়, সহজভাবে বোঝার উপায় হচ্ছে তেলের কাপ। আমরা যে তেল ঢালি কাপের মধ্যে রেখে, কাপের উপরের দিক কিন্তু বড় থাকে আর নিচের দিক সরু। যখন ত্রিভুজটি নিচের দিকে থাকবে তখন নিচের দিকে সরু, উপর দিকে মেলানো, অর্থাৎ উপরের দিকে বড়, সে কিন্তু উপরের দিকে ফোকাস হবে, অর্থাৎ ফুল ফুটবে, জীবনের ফুল ফুটবে, ভাগ্যের ফুল ফুটবে, অর্থ সম্পদ সম্পত্তি বাড়বে। হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন যদি উপরের দিকে থাকে তখন কিন্তু ত্রিভুজের নিচের দিকটা বর্ধিত, উপরের দিক সরু, অর্থাৎ ভাগ্য তখন কিন্তু নিম্নগামী হবে। এই জায়গায় যেন আপনারা উল্টে না ফেলেন যে উপরের দিকে ত্রিভুজ উঠেছে তাহলে আমার উপরের দিকেই ধন সম্পত্তি বাড়বে। নো, তখন কিন্তু উপরের দিক থেকে ধন সম্পত্তি নিচের দিকে নামবে। আর যখন নিচের দিকে ত্রিভুজ থাকবে তখন আপনি ধন সম্পদ মানে গুণ জ্ঞান মানে যা কিছু আছে সব প্রস্ফুটিত হবে। ফুল ফুটলে কিন্তু উপরের দিকে মেলায়, মেলে যায় কিন্তু উপরের দিকে। জি স্যার। কিছু কিছু ফুল বাঁকায় গিয়ে নিচের দিকে মেলে, কিন্তু ফুলের তো সামনের দিক ফোটে, কখনো তো পিছনের দিক ফোটে না। তেলের কাপ সামনের দিকে ফুটানো থাকে, নিচের দিকে ফোটে না, এটা দেখতে হবে। অর্থাৎ এই হৃদয়ের রেখার ঊর্ধ্বগামী ত্রিভুজ যদি উপর করা ত্রিভুজ থাকে তখন কিন্তু সে অধপতনের দিকে ধাবিত হবে ওই বয়সে। যেমন ধরুন এখানে রবি রেখাটি বেরোলো, রবি রেখার গোড়ায় একটি ত্রিভুজ তৈরি হলো, তখন কিন্তু তার একাধিক পথে উপার্জন করাবে। যখন যে ব্যক্তি একাধিক পথে করবে, সেই যে একাধিক পথে উপার্জন করতে গিয়ে কয়েকজন মানুষ ধরুন বসুন্ধরা গ্রুপের মতো মালিক হবে, বা কয়েকজন এসালমের মতো মালিক হবে, যে বহু ব্যবসা আছে সবগুলোই চমকে উঠতেছে না। একাধিক ব্যবসা করতে গিয়ে বা একাধিক পথে উপার্জন করতে গিয়ে বেশিরভাগ মানুষ নিচের দিকে পড়ে যাবে। কোনটি হবে বলেন? কত মানুষ উপরে, কত পার্সেন্ট মানুষ উপরে ওঠে আর কত পার্সেন্ট মানুষ নিচের দিকে নামে, এটি বলুন। এটি যখন অনুধাবন করতে পারবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হৃদয় রেখার উপরে ত্রিভুজ থাকলে তার ভাগ্য নিম্নগামী হবে, আর যখন নিচের দিকে ত্রিভুজ থাকবে ওই বয়সে তার ভাগ্য ঊর্ধ্বগামী হবে। এইবার যখন রবি রেখার সাথে ত্রিভুজ তৈরি হচ্ছে ডাল বেরিয়ে,
তখন সে একাধিক পথে উপার্জন হচ্ছে। এই উদাহরণটি কিন্তু এটি কিন্তু ত্রিভুজকে ধরে নেওয়া যাবে না। রবি রেখার ডাল বেরিয়ে ত্রিভুজ অঙ্কিত হয়েছে, এটি হচ্ছে একাধিক পথে উপার্জন বোঝাবে। কিন্তু যখন রবি রেখার বাইরে ত্রিভুজ তৈরি হবে, এটি হচ্ছে আপনার প্রশ্ন প্রকৃত ত্রিভুজ। অর্থাৎ এটি রবির ক্ষেত্রে থাকুক আর অন্য যে কোনো ক্ষেত্রে থাকুক, সেই ক্ষেত্রের গুণ নষ্ট করবে বা সেই ক্ষেত্রের দিক থেকে সে কিন্তু অধপতনের দিকে ধাবিত হবে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। যদি ধরুন বুধ রেখা, এইরকম বুধ রেখা বেরোয় তারপরে নিচে রেখার সোজাসুজি ত্রিভুজ তৈরি হয়, তাহলেও কিন্তু ব্যবসা বাণিজ্যে অধপতনের দিকে ধাবিত হবে, যদিও এটি বুধ রেখা। কিন্তু সে তো কেটে বুধ রেখা তখনই হবে, আমি ওই যে ভাগ্য রেখা বিচারের সময় বলেছিলাম যে উপর থেকে যখন রেখা আসবে তখন কিন্তু এটি বুধ রেখা হয়ে যাবে, আর নিচে থেকে যখন ভাগ্য রেখার থেকে রেখা উঠে বুধের ক্ষেত্রে যাবে তখন ওটি কিন্তু ভাগ্য রেখা হবে। অর্থাৎ এটি কিন্তু অধোগামী রেখা, অধোগামী রেখার নিচে গিয়ে ত্রিভুজ তৈরি করেছে। অর্থাৎ কখনোই ত্রিভুজ কিন্তু হাজারে একটি পাওয়া যাবে যে রেখার ঠিক পয়েন্ট পয়েন্টে একেবারে ত্রিভুজ লাখে একটা পাওয়া যাবে, সবসময় সাইডে থাকবে। সাইডে রেখা যখন তৈরি হয়, লক্ষ্য করুন, রেখা যখন হয়, ধরুন একটি রেখা এভাবে বেঁকে গেল, এদিক থেকে আরেকটি রেখা আসতে গেলে কখনো এর জায়গা থেকে ত্রিভুজ এভাবে আসে না, এর মাথায় একটু হলেও বেরোনো থাকে। যখন বেরোনো থাকে তখন ওটি ক্রস, তখন ওই ক্ষেত্রের গুণগুলোকে নষ্ট করে, যার জন্য ঊর্ধ্বগামী মানে উপরের দিকে উপর করা ত্রিভুজ নেগেটিভ ফল দেয়, নিচের দিকে যখন উল্টা দিকে ত্রিভুজ থাকে তখন কিন্তু এটি পজিটিভ ফল দাতা। ক্লিয়ার? জি স্যার। স্যার ভুল হবে না তো এক্ষেত্রে? এক্ষেত্রে ভুল করবেন না তো? স্যার আমি একটা জিনিস জানতে চাই স্যার। হ্যাঁ বলেন। সুমন কবিরাজ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সুমন কবিরাজকে আবার চিনবো না, এটা কোনো কথা হলো? স্যার যদি রবি রেখার থেকে নিচে নাইমা দুই দিকে ত্রিভুজ যায়, ত্রিভুজ চিহ্ন হয়, মানে রবি রেখাটা নাইমা এই যে আমার হাতের মধ্যে এই রবি রেখাটা এদিকে একটা ক্রস গেছে, এদিকে একটা ক্রস আছে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ ত্রিভুজ হ্যাঁ, এটা স্যার কি হইব? এই তো সেইটাই তো বললাম, পথে ডাল গেল, এটাই তো বললাম একাধিক পথে উপার্জন করবে। তো এক্ষেত্রে কি সবাই এসালম হবে বা সবাই কি বসুন্ধরা গ্রুপ, সবাই যমুনা গ্রুপ হবে? কয়জন হবে? এটি কিন্তু বুঝতে হবে। স্যার বৃহস্পতি আর শুক্রের স্থান দেখতে হবে তখন। বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে, শুক্রের ক্ষেত্র দেখতে হবে, শুক্রের ক্ষেত্র দেখতে হবে, দেখতে হবে, চন্দ্রের ক্ষেত্র দেখতে হবে, দেখতে হবে, মঙ্গলের ক্ষেত্র দেখতে হবে। তখন প্রতিটা ক্ষেত্রকে বিচার করে এসে তারপরে দেখতে হবে যে সেই ব্যক্তি এসালম হবে না যমুনা গ্রুপ হবে না বসুন্ধরা গ্রুপ হবে না পদ্মা গ্রুপ হবে, এই যে কোনো গ্রুপ অফ কোম্পানি হবে, সে কয়জন হবে, বাংলাদেশে কয়জন আছে, এটি কিন্তু দেখতে হবে। শুধু ওই ত্রিভুজ দিয়ে বলা যাবে না বা রবি রেখার শাখা হয়েছে বলে অমনি বলা যাবে না যে আপনি বহু শিল্পের মালিক হবে, এটি কিন্তু বলা যাবে না। এবার আর কি জানতে চান? আর অন্য কোনো কিছু বলা যাবে? হৃদয় রেখা সম্পর্কিত সকল কথাই বলা যাবে হৃদয় রেখার উপরে। দেখেন স্যার, আমার কনিষ্ঠ আঙ্গুলে এইখানে দুইটা বৃত্ত আছে স্যার, এই যে এই জায়গাটার মধ্যে দুইটা বৃত্ত লাগানো আছে, বুঝছেন না? ওটা মঙ্গলের ক্ষেত্রে গেছে, ওটা মঙ্গলের ক্ষেত্রে যেদিন মঙ্গল রেখা শিরোরেখা নিয়ে আলোচনা করব সেই দিন প্রশ্ন করে। জি স্যার। আর সব সময়ের জন্য আরো একটি জিনিস দেখবেন, হাত বিচার করার সময় ধরেন 6 মিলে আমরা কাট কাটি, 6 মিলে কাট কাটি না? জি স্যার। 6 মিলে যখন কাট কাটি তখন এই কলমটাকে ধরুন মাঝ বরাবর আমরা 2 খণ্ডে খণ্ডিত করব। তাহলে 6 মিলে ঠিক মাঝ বরাবর ধরলে একেবারে মাঝ বরাবর ফেড়ে বা কেটে আমার 2 খণ্ডে খণ্ডিত করবে সমান আকারে। আর এই একটা ইয়া দেখাচ্ছি আমি, ঠিক আছে? এক সেকেন্ড এটা একটু শুনে নিন। হাতের রেখার ক্ষেত্রে কিন্তু হাতটাকে ঠিক এভাবে ধরতে হবে এবং 6 মিলে ফেড়ে দিতে হবে। মানে 6 মিলে ফেড়ে দিলে তো আপনার হাতটা কেটে গেল। তার মানে কি, এই হাতের
ঠিক এই মাঝ বরাবরের উপরের অংশ যে রেখা থাকবে সেটি আপনার ভাগ্যের ক্ষেত্রে কার্যকরী হবে। যেটি পিছন সাইডে যাবে, অর্থাৎ সুমন কবিরাজ আপনি যে রেখা বৃত্ত দেখালেন ওই বৃত্ত কিন্তু মঙ্গলের ক্ষেত্রের পিছন দিকে ধাবিত হয়েছে, অর্থাৎ এটি কিন্তু গণনাতে আসবে না। হাতের রেখা মানে হাতের তালু, হস্ত রেখা বিচার মানে হাতের তালু বিচার। স্যার অনেক সময় তো স্যার দেখা গেছে হাত বিচার হবে, শুনুন, যখন হাত বিচার হবে তখন পিছন সাইডের যুক্তি আসতে পারে, যে পিছন সাইডের প্রয়োজন আসতে পারে বা প্রয়োজন পড়তে পারে, সেটা হাত বিচারে। হস্ত রেখা বিচার, হাতের ঠিক মাঝ বরাবরের উপরে অংশ যা থাকবে রেখা, পিছনের অংশ হাত, এটি কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ ওই বৃত্ত এটি হাত বিচারের সময় তখন আসতে হবে। আর হাত বিচারের ক্ষেত্রে ওই মঙ্গলের ক্ষেত্রে বৃত্ত নেটের প্রবলেম দিছে স্যার। নেটওয়ার্ক স্লো। টাইমও শেষ স্যার। ব্যস্ত হইছেন কে? আজকে স্যার বেশি সময় পড়াইতে পারবে, অসুবিধা নাই। দেরি করে আইছেন না স্যার? না, স্যারের ডিউটি করছে সারাদিন, ঢাকা চেম্বারে বহুত রোগী দেখছে আজকে। তাই? জি, দুপুরে খানাও তো খাইনি। ও স্যারে তো বাইরে, স্যার তো বাইরেই গেল মনে হয়। নেটওয়ার্ক তো বাইরে। না, বাইরে গেছে বলতে আমার মনে হয় যে নেটে প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, সংযোগের সমস্যা। হ্যাঁ, সংযোগে। স্যারে আজকে প্রচুর খাটুনি কাটছে, প্রচুর রোগী দেখছে। আপনি আসছিলেন? হ্যাঁ। যাক, আমরা আলোচনা না করি, কারণ এটা ক্লাসের ভিতর তো পরে এটা হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, লিটন জয়ধর কি বলতেছিলেন? এই যে বিষয়টা, এই যে আপনার হৃদয় রেখার শেষ ইতে আপনার এই যে দুই সাইড দিয়ে ডাল বেরিয়ে যে চিহ্নটা করছে, এই চিহ্নটা কি মিনিং করে? ওই চিহ্নটা কোন ক্ষেত্রে গেছে? এটা বিবাহ ক্ষেত্রের যে মানে বিবাহ ক্ষেত্রে যায় নাই, মানে আপনার নিচের দিকে নেমে গেছে, হৃদয় রেখার গোড়ায়, হৃদয় রেখার হ্যাঁ গোড়ায় আপনার বৃত্তের মতো দুই ডাল হয়ে দুই দিকে গেছে। হ্যাঁ, একেবারে শিশু বেলায় কোনো না কোনো মানসিক আঘাত খেয়ে তারপরে জন্মাবে। এমন হতে পারে যে সে সূতিকা গৃহে, মানে যখন তার জন্ম হয়েছে সেই সময় সে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাবাকে হারাতে পারে, মাকে হারাতে পারে, বা ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাকে হারাতে পারে। এমন হতে পারে এই রেখা এত মারাত্মক হতে পারে যে যাদের হসপিটাল থেকে সন্তান চুরি হয়, যে প্রকৃত মাকে না পেতে পারে, প্রকৃত পিতাকে না পেতে পারে, হৃদয় রেখার গোড়ায় যদি এই ধরনের রেখা থাকে, এ কিন্তু মারাত্মক ক্ষতিকর রেখা। উপরে নিচে দুই ভাবে সমভাবে যদি আপনি যেভাবে রেখাটি এঁকেছেন এইভাবে যদি রেখা থাকে, তাহলে সে যে গৃহে ভূমিষ্ঠ হচ্ছে ওইখান থেকে সন্তান পরিবর্তন হয়ে যেতে পারে, বা তার সন্তানকে জন্ম দিয়ে তার মা মারা যেতে পারে। এমনকি দেখা গেল সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান বাড়ি এসে পারেনি, তার আগে বাবা হয়তো বিদেশে ছিল, সেখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে চন্দ্র যদি অশুভ অবস্থানে থাকে, ওই একই কথা, তাহলে কিন্তু বাবাকে হারাতে হতে পারে। আর যদি রবি অশুভ থাকে, মাকে, আবার ওই একই রেখা কিন্তু আপনাকে আপনার মাতৃ পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করতে পারে। অর্থাৎ হাসপাতাল থেকে এর মাঝে কিন্তু পত্রিকায় একটি নিউজ আসছিল যে একজন
সিস্টার বা নার্স সে আর কি করে জীবনে কয়শো মানে কতশো প্রায় হাজারের কাছাকাছি শিশু সন্তানকে সে পরিবর্তন করে দিয়েছে, মানে শুধু মজা করে। তাহলে মজা করে যদি হাসপাতালে শিশু সন্তানকে একজন সিস্টার বা নার্স পরিবর্তন করে দেয় যে এই মায়ের গর্ভ থেকে ছেলে হয়েছে আর এক মায়ের গর্ভে মেয়ে হয়েছে, এইটা বদল করে একে মেয়ে দিয়ে দিল আর ওকে ছেলে দিয়ে দিল, সন্তান সে পাচ্ছে, কিন্তু সে কি প্রকৃত সন্তানটাকে পাচ্ছে? সে কি প্রকৃত বাবার স্নেহ পাচ্ছে বা বাবার ভালোবাসা পাচ্ছে, মায়ের স্নেহ ভালোবাসা পাচ্ছে, মায়ের কোলে মানুষ হচ্ছে না। এটা কিন্তু হাজারের উপরে, অ্যামাউন্টটা আমার মনে নেই, সে স্বীকার গেছে যে আমি হাজারের উপরে এরকম শিশুকে আমি বদল করে দিয়েছি। এমনটি কিন্তু ঘটে যেতে পারে যদি হৃদয় রেখার গোড়ায় এই ধরনের রেখা থাকে। এটা তো জব চিহ্নের মতো সৃষ্টি করছে। হ্যাঁ, বহির অংশ খোলা, বহির অংশ খোলা, আপনি যে জব চিহ্নের মতো করেছেন ওটার বহির অংশ কিন্তু খোলা। আর বহির অংশ যদি বন্ধ থাকে স্যার? বন্ধ থাকলে তো তখন বৃত্ত চিহ্ন হবে, হৃদয় রেখার উপরে বৃত্ত চিহ্ন হবে। না, বৃত্ত চিহ্ন বলতে কি একদম গোড়ায় না, এখানে যে এই জায়গাটা যদি, হ্যাঁ, হৃদয় রেখা আপনি যেভাবে দিয়েছেন ওটি দ্বিখণ্ডিত, এই যে আপনি যেভাবে দেখিয়েছেন ওটা হৃদয় রেখা দ্বিখণ্ডিত। ধরুন এই যে হৃদয় রেখা আপনি দিয়েছেন এভাবে, এই মাঝখানেরটি নেই, বা আবার আঁকি এই আপনি এভাবে দেখিয়েছেন, ঠিক তো? এইবার যদি এইটার মাথা বন্ধ হয়ে যায়, এটি কিন্তু হৃদয় রেখায় বৃত্ত চিহ্ন হবে, যে কোনো জায়গায় হইতে পারে। না, মাথা সুচালু আছে, আপনার নিচের দিকে সুচালু, মাথাটা সুচালু, এবং হৃদয় রেখাটা মধ্যে আছে, এর মধ্যে হৃদয় রেখা আছে, হৃদয় রেখা আছে এবং দুই মাথা এরকম বুঝে গেছে। এই দুই মাথা উপরের দিকে উঠে গেছে না নিচের দিকে? সরু হয়ে বুঝে গেছে, দুই মাথা হয়ে গেছে, বুঝে গেছে। হ্যাঁ, এইরকম বন্ধ হয়ে গেছে, এর মাঝখানে হৃদয় রেখা আছে। হ্যাঁ, এটা জব চিহ্ন, যখন লম্বা হয়ে যাবে তখন জব ধরতে হবে, যখন গোল থাকবে তখন বৃত্ত ধরতে হবে। জব চিহ্নটা ফল দেবে কি? জব চিহ্ন মানে হৃদয় রেখা যে বয়সে জব চিহ্ন থাকবে সেই বয়সে কিন্তু তার অশুভ দিক দেবে, অর্থাৎ সেই ক্ষেত্রে সেই বয়সে তার জব চিহ্ন, তিল চিহ্ন, বিন্দু চিহ্ন, ক্রস চিহ্ন, জাল চিহ্ন সবই অশুভ চিহ্ন, অর্থাৎ অশুভ ফল দেবে। চরিত্র নষ্ট করে কিনা সেটা জিজ্ঞেস করতে, অনেকে না, এটা চরিত্র নষ্ট করবে না। এইটা কখন চরিত্র নষ্ট করবে আপনি যে প্রশ্ন করেছেন না, চরিত্র কখন নষ্ট করবে, তাহলে একটু অন্য ক্ষেত্রে চলে যাই। যদি এই যে এখানেই বোঝা যাবে, ধরুন এই শিরোরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়েছে, এই চন্দ্রের ক্ষেত্রে ঢলে পড়ে আপনার এই একই রকমের রেখা এভাবে আসলো চন্দ্রের ক্ষেত্রে শিরোরেখার মাথায়, তখন কিন্তু তাকে চরিত্রভ্রষ্ট করবে। কিন্তু হৃদয় রেখার গোড়ায় এই ধরনের রেখা কিন্তু চরিত্রের ব্যাপার করবে না, এটি হচ্ছে শিশু বেলায়, এটি শিশু বেলায়, অর্থাৎ হৃদয় রেখা আগে যে আমাদের এই যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল যে সরাসরি অফলাইনে, তখন ওই যে আমাদের ওই যে শেখর স্যার উনি আর কি বলছিল যে এখানে এরকম যদি জব চিহ্ন থাকে তাহলে নিকট আত্মীয় যেমন আপন মাসি, আপন পিসাতো বোন বা মামাতো বোন তাদের সাথে অবৈধ সম্পর্কটা তাদের ইঙ্গিত করে, নিকটস্থ যারা থাকে নিকটস্থ সাথে তারা তাদের অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে। না, এইরকম কোন জিনিস আমি আজও পাইনি, যদি এইরকম কোন গ্রন্থে পাওয়া যায় তাহলে আপনারা আমাকে দেখাবেন যে অমুক গ্রন্থে আমরা পাইছি হৃদয় রেখার গোড়া দ্বিখণ্ডিত এমনটি হয়েছে, এতে সে চরিত্রভ্রষ্ট হয়েছে, এইরকম যদি আপনি দেখান, কারণ এটি হচ্ছে শিশু বয়সের ব্যাপার, আপনি বুঝুন এই জায়গার বয়সটি কিন্তু শিশু বয়সের ব্যাপার, শিশু বয়সে সে কিভাবে চরিত্রভ্রষ্ট হবে, এটি যদি পেয়ে থাকেন তাহলে ভুল তো স্বীকার করবই, সেই সঙ্গে মাথা নত করতে আমি দ্বিধা করব না, কারণ আমার শরম একটু কম আছে,
আমি স্টুডেন্ট, এই কথা আমি সর্বদা বলি। আমি কিন্তু প্রায় টিচারের ক্লাসে আমি কিন্তু ঢুকে থাকি, ঢুকে থেকে থেকে আমি তার ক্লাস কিন্তু লক্ষ্য করি। অর্থাৎ আমার মতো মনোযোগী ছাত্র কিন্তু, আপনারা মনোযোগী ছাত্র, কিন্তু আমার মতো মনোযোগী ছাত্র কিন্তু মনে হয় না। ক্লাস হইছে শেখর স্যার তখন বলছিল এই কথাটা। না, যদি বলে থাকে, আপনি যদি এর প্রুফ থাকে, কোনো প্রুফ বের করতে পারেন, তাহলে বললাম তো আমি এটা মেনে নেব। এটি শিশু পাল্লার ব্যাপার, আমি যেটি বলছি এটা ভুল বলিনি। আর আমি যতটুকু বলবো ভুল বলার চেষ্টা করব না। আর তাছাড়া যদি যেটা না পারি সেটা বলবো যে পরের দিন আমি বলবো, বা জেনে তারপরে বলবো, কিন্তু ওই সময় উত্তর দিব না আপনাদের। আচ্ছা স্যার, হৃদয় রেখার এই যে নিম্নগামী কয়েকটা রেখা আছে যে দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, এগুলা কি ফল দিতে পারে? নিম্নগামী যত রেখা আছে ওই বয়সে শত্রুতার চাপ তৈরি হতে পারে, শত্রু বৃদ্ধি পেতে পারে। আর শনি রেখা বরাবর যদি ঊর্ধ্বগামী হয়? শনি রেখা বরাবর ঊর্ধ্বগামী হয়, ওটা তো শনির ক্ষেত্রে আপনি বানাননি, ওটা তো বানাইছেন আপনি বুধ আর ইসের ক্ষেত্রে বরাবর। শনির ক্ষেত্রে হ্যাঁ, শনির ক্ষেত্রে বরাবর করেন নাই আপনি, তাও নিয়ে হ্যাঁ শনির ক্ষেত্রে বরাবর। শনির ক্ষেত্র বরাবর হলে তো বললামই আমি যে ধন সম্পদ প্রচুর উপার্জন করবে এবং আবার সে নিজ হাতেই সে নষ্ট করবে। এই যে উপর দিয়ে আরেকটা কাটা আসছে যে, এই যে হ্যাঁ, তখন শনির ক্ষেত্র থেকে এসে কেটে দিচ্ছে। জীবনে সে প্রচুর উপার্জন করবে নিজস্ব শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল দিয়ে, কিন্তু সে নিজেই শেষ জীবনে পরের হাতে সব চলে যাবে বা অপরের গ্রিপে দিয়ে মানবেতর জীবন যাপন করবে। আর স্যার এই যে বিবাহ রেখার নিম্নগামী যে একটা রেখা গেছে নিচে, আর এদিকে রবি রেখার নিচে দিয়া যেটা দুইটা গেছে ওটা, হ্যাঁ, এই উপরেরটা যেটা বিবাহ রেখার নিচে দিয়ে গেছে ওইটার ব্যাখ্যা তো একবার দিয়ে গেলাম, যে ওটা দিয়ে গেলাম। আর আরেকটি যেটা রবি রেখার সাথে গেছে, এটা কিন্তু রবি রেখাকে কেটে দিয়েছে। আপনি যেভাবে দিয়েছেন এটি কিন্তু রবি রেখাকে কেটে বেরিয়ে গেছে, তখন কিন্তু ওটা রবির ক্ষেত্রে ক্রস তৈরি ছিল। অর্থাৎ রবির হৃদয় রেখার ঊর্ধ্বগামী উপর করা ত্রিভুজ বা উপর করা যে কোনো ত্রিভুজ কিন্তু অশুভ ফল দেবে। অর্থাৎ আপনি যেটি রবি রেখাতে এঁকেছেন এটি কিন্তু নিচের দিক থেকে উঠে ত্রিভুজ তৈরি করে কেটে বেরিয়ে গেছে, অর্থাৎ অশুভ ফল দেবে। আর যদি রবি রেখা কেটে না বের হতো, অর্থাৎ রবি রেখায় গিয়ে যদি থেমে যেত, তখন না কিন্তু একাধিক পথে উপার্জন করাতো। নিম্নগামীতে ছোট ছোট দুইটা গেছে, শত্রু ওই বয়সে শত্রু তাপ তৈরি করবে, শত্রু সৃষ্টি হবে, শত্রু কর্তৃক কষ্ট পেতে হবে, শত্রুর আঘাত পেতে হবে। নিম্নগামী যত রেখা আসবে সব শত্রুতার ইঙ্গিত দেবে। শত্রু কি নিকটাত্মীয় না দূরের? নিকটাত্মীয়, আমি বলছি স্বজন শত্রু, বহি শত্রু, গুপ্ত শত্রু, প্রকাশ্য শত্রু, যে কোনো শত্রু। আচ্ছা, ঠিক আছে স্যার। বলুন, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, হৃদয় রেখার উপর আর কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? আর কারো কোনো প্রশ্ন আছে? এবার চন্দনশীল কিছু বলো। চন্দনশীল, দেখি তুমি কি শিখেছো, তুমি কিছু বলো হৃদয় রেখা সম্পর্কে। হ্যাঁ, সব তো আপনিই বলে দিলেন, আমি আর কি বলবো, আপনার বাইরে কিছু বলতে পারবো না। আরে নতুন কিছু বলো, নতুনরা তো সবসময় ভালো করে, নতুন কিছু বলো। বলো। আচ্ছা, হৃদয় রেখা থেকে কি আমরা একজন মার্ডার, তোমারটা শোনা যায় না, তোমার মোবাইলে বা তোমার ওইখানে ইয়ারফোনে মনে হয় টিকেশীল, তোমার মনে হয় ইয়ারফোনে বা মোবাইলে কোনো প্রবলেম আছে, ওখানে তোমার কথাগুলোই শোনা যায় না। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? কে কে লাইনে আছে এখন? হ্যাঁ বলুন। সুমন কবিরাজ স্যার। হ্যাঁ, সুমন কবিরাজ বলুন। স্যার এই রেখাটা যদি হৃদয় রেখাটা আমি দেখাইতেছি স্যার আইকা, এই নিচের দিকে বৃহস্পতির দিকে এভাবে চলে গেছে,
ঋতু রেখাটা এখানে বন্ধ হয়ে গেছে শনির ক্ষেত্রে, আর বৃহস্পতির দিকে আরেকটা রেখা চলে গেছে। হ্যাঁ এই যে স্যার, হ্যাঁ, এইটাই তো এটার প্রথমে বললাম, এইটাই তো প্রথমে বললাম যে বৃহস্পতির ক্ষেত্রে গেলে সে জীবনে প্রচুর ধর্ম অনুরক্ত হবে, ধর্মের প্রতি আকৃষ্ট হবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসার, ধর্মের দিকে যাবে। এইবার যেহেতু মূল হৃদয় রেখাটি কিন্তু মানে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলের মাঝখানে চলে গেছে, মূল হৃদয় রেখাটি তার শাখা রেখা গেছে ধর্মের দিকে, অর্থাৎ সে ধর্মের দিকে গিয়ে যতটুকুই না মুক্তি পাওয়ার চেষ্টা করবে, তার আগে সে তো সকল কিছু হারায় তারপরে ধর্মের দিকে যাচ্ছে। মানুষ বলে যে আদারওয়াইজ নেবেন না সুমন কবিরাজ, এমন একটি কথা বলছি মনে কিছু করা যাবে না। মানুষ কিন্তু লোকাল এলাকার ভাষায় বলে যে মানুষ জুলোয় পড়লে সুসোয় নামাজ পড়ে, মানে কষ্টে যদি পড়ে তখন সুসো মানুষটিও কিন্তু নামাজ পড়ে, এমন কথা কিন্তু বলে। অর্থাৎ সুসোই দূরের মতো মানুষও নামাজ পড়তে বাধ্য হয়। অর্থাৎ জীবনে সকল কিছু হারিয়ে হৃদয় রেখা যেহেতু তর্জনী এবং মধ্যমার মাঝখানে চলে গেছে, আপনি যেটি এঁকে দেখিয়েছেন মাঝখানে চলে গেছে, জীবনে কিছু হারিয়ে তারপরে সে আসে না শেষ জীবনে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে, বা ভগবান দে ভগবান দে, ভগবান আমার দিকে একটু তাকা, একটু মুখ তুলে তাকা, আমি আর পারছি না, আমার জীবন শেষ, বা সারা মানে শেষ জীবনে এসে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে গেল, কিন্তু জীবনে অন্যায় অবিচার পথে সে চলেছে, হারিয়েছে, শেষ জীবনে গিয়ে ধর্মের পথে গেছে। যদি এমন রেখা থাকে স্যার, যদি এমন চিহ্ন থাকে রবির ক্ষেত্রে স্যার, ওই রবির ক্ষেত্রে হৃদয় রেখা থেকে তো এটা উঠে থাকবে না এমন রেখা, এই যে রেখাটি হবে এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে জপ চিহ্ন তৈরি করেছে। কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের মাঝখানে জপ চিহ্ন, জবের নিচে ক্রস, অর্থাৎ এটিকে মৎস্য চিহ্ন বলা যাবে। আপনি যেমন এঁকেছেন মৎস্য চিহ্ন বলা যাবে, জব চিহ্নও বলা যাবে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমার এই রিপন সরকার, আমার এই রেখাটি কি মাছ হবে না জব হবে, এটি কিন্তু আগে লক্ষ্য করতে হবে। যদি মাছ হয় তাহলে মাছের লেজ, এই যে নিচের অংশ লেজ কিন্তু হৃদয় রেখায় মিলিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ মাছের লেজ দুটো হৃদয় রেখায় মিলিত হয়েছে। আর আগাটি মাছের যে মুখটি বা মাথাটি সেটি কনিষ্ঠা, বুঝলেন? অর্থাৎ মাছ কিন্তু লেজের যে পাখনা, লেজের পাখনায় যত জোরে বাড়ি দেবে সে কিন্তু সামনের দিকে বেশি আগাবে, এটি কিন্তু নিয়ম। অর্থাৎ যখন আমরা পায়ে কোনো কিছু বাঁধিয়ে বা হাতে কোনো কিছু বাঁধিয়ে যদি পিছনে ধাক্কা দিই তাহলে আমরা সেইটা দ্রুত সরতে পারবো। অর্থাৎ মাছের লেজ আঘাত দিয়ে সে কিন্তু দুই আঙ্গুলের মাঝখান থেকে চলে যাচ্ছে, বোঝা গেল? মানে তার সুনাম যশ খ্যাতি, ওদিকে গবেষণা প্রসূত জ্ঞান গরিমা যেহেতু আঙ্গুলের মাঝখান বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু বের হয়ে যাচ্ছে দ্রুত। যতদিন ধরে আপনি জ্ঞান গরিমা উপার্জন করেছেন, যতদিন ধরে কর্মের সুনাম যশ খ্যাতি অর্জন করেছেন, মুহূর্তের মধ্যে এটি কিন্তু চলে যেতে পারে। আবার যদি ওই জায়গাটিতে জব চিহ্ন ধরা হয়, যে নিচের অংশ মাছের লেজ নয় শুধু জব, যদি জব চিহ্ন ধরা হয় তাহলে জব চিহ্ন যে কোনো জায়গায় অশুভ, তাহলেও কিন্তু আপনার রবির গুণও যেমন নষ্ট করবে, বুধের গুণও কিন্তু নষ্ট করবে। অর্থাৎ বুধ আর রবি দুই গ্রহেরই সৎ গুণগুলোকে নষ্ট করে অসৎ গুণের দিকে মানুষকে ধাবিত করবে। আর মৎস্য চিহ্ন হলে স্যার ওই সুনাম যশ নষ্ট হয়ে যাবে স্যার। আঙ্গুলের মাঝ বরাবর দিয়ে দিয়েছেন তো আপনি, দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা বরাবর দিয়ে দিয়েছেন। এটি যদি আবার ওই মৎস্য চিহ্নটি যদি আঙ্গুলের সোজাসুজি থাকতো, ধরুন কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর বা কনিষ্ঠ আঙ্গুলের কান একটু বেঁধে যেত, তাহলে কিন্তু সে গবেষণা করে এমন কিছু আবিষ্কার করত, জগৎ তাকে স্বীকার করত। যদি রবির আঙ্গুলে থাকতো এমন পদোন্নতি পেত যে সে একবারে মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল
বা রিয়াল অ্যাডমিরাল বা হয়তো পুলিশ প্রধানকে কি বলে যেন এইরকম কোনো কিছু, বা বিজিবি প্রধান, এইরকম হয়ে যেত। পদোন্নতি মানে শীর্ষ স্থানে বা ম্যানেজার পদে বা ডিরেক্টর পদে এরকম চলে যেত রবির ক্ষেত্রে গেলে। আর বুধের ক্ষেত্রে গেলে গবেষণা দ্বারা সিদ্ধি লাভ করতো, বড় কিছু আবিষ্কার করতো যা জগতের বুকে স্বীকৃত পেত। এমনকি নোবেল পুরস্কার যদি নাও পেত, তো দেখা গেল প্যারিসের জাতীয় সম্মেলনে তার ওইটা উপস্থাপন হলো, অন্তত বিশ্বের বুকে দ্বিতীয় পুরস্কারে ভূষিত। ক্লিয়ার? ঠিক আছে স্যার। জি হ্যাঁ বলেন। এই তো সুন্দর। আপনারা আরো কিছু বলেন, আপনাদের কাছ থেকেই তো শিখতে পারবো। বলেন। আমি স্যার দেখাই স্যার আমার আত্রা স্যার। হাত দিয়ে দেখালে হবে না, কাগজে এঁকে দেখাতে হবে। কাগজে এঁকে স্যার? এখানে তো ক্যামেরা নেই, আমি এখন ঢাকাতে আছি, মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, অর্থাৎ ওই ভালো দেখা যাবে না। আমার মোবাইল তো গরিব মানুষের মোবাইল, সস্তা মোবাইল। স্যার হৃদয় রেখা যদি ক্রস করে, হ্যাঁ বিবাহ রেখার উপর থেকে হৃদয় রেখা ক্রস করে শিরোরেখা দিয়ে গেলে, নামান এবার নামান। উত্তম বাবু, বিবাহ রেখা যদি নিম্নগামী হয়ে হৃদয় রেখায় টাচ করে বা হৃদয় রেখা ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে। সে বিচ্ছেদ মামলা মোকদ্দমার মাধ্যমে বিচ্ছেদ হোক বা ছাড়াছাড়ি হোক, অথবা আপনার চিরস্থায়ী বিচ্ছেদ হোক, মানে আপনার স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা যাক, বিষ খেয়ে মারা যাক, বা আপনার স্বামী গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে মারা গেল, বা অ্যাক্সিডেন্টে মারা গেল, অকাল মৃত্যু হলো, কোনো না কোনো ভাবে জীবনের বিচ্ছেদ ঘটবে। এবার সে শিরোরেখায় যে মিলিত হোক আর আয়ু রেখায় যে মিলিত হোক, বিবাহ রেখার শাখা রেখা যত দূরে খুশি তত দূরে যাক, হৃদয় রেখাকে ভেদ করলেই এই ফল দিবে। পরবর্তীতে সে যত দূরে তত দূরে যেতে পারে। হৃদয় রেখায় মানে স্পর্শ করে নাই, কাছাকাছি গেছে। হৃদয় রেখায় স্পর্শ করেনি না, বিবাহ রেখা বেঁকে গিয়ে হৃদয় রেখায় স্পর্শ করেনি, এই তো? জি। দাম্পত্য জীবনে অশান্তি হবে, স্ত্রীর চিকিৎসার্থে ব্যয় হতে পারে, ঊর্ধ্বগামী হলেও যেমন হবে, নিম্নগামী হলেও তেমনি হবে, একমাত্র সোজা থাকলে শুভ ফল দেবে। বলেন আর কি জানতে চান? দাদা আমার একটা কোশ্চেন। হ্যাঁ যদি অবশ্যই। থাকে, এটি হচ্ছে তর্জনী এবং মধ্যমার। আবার দেখান। দেখতে পাইনি নিবেদিতা ম্যাডাম? বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার দেখান। আপনার মধ্যমা আঙ্গুলের হৃদয় রেখার থেকে কোন রেখা উঠলো, উঠে গিয়ে শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝখান থেকে রেখা নেমে আসলো, নেমে এসে কিন্তু হৃদয় রেখার সাথে সম্পর্ক কোথায়? ওটি তো শনির ক্ষেত্রে ক্রস তৈরি হলো, সেই ক্রসের মাঝখানে হৃদয় রেখার থেকে একটি রেখা এসে ক্রসের মাঝখানে গেল, এই তো? হ্যাঁ, তাহলে শনির ক্ষেত্রে ক্রস আগে ফল দেন। শনির ক্ষেত্রে ক্রস থাকলে কি হয় বলেন? শনির না, ক্ষেত্রে এটা তো এই যে হৃদয় রেখা থেকে গেছে তো দাদা। আমি তো বললাম যে শনির ক্ষেত্রে ক্রস তৈরি হলো, সেই ক্রসের মধ্যে হৃদয় রেখার থেকে একটি রেখা উঠে সেই ক্রসকে টাচ করলো, হ্যাঁ তাই তো? তাহলে শনির ক্ষেত্রে ক্রস থাকলে কি হয় আগে বলেন? ওই যে শ্রম মানে শ্রম করে আনবো সেটা থাকবে না, নেগেটিভ রেজাল্ট। শুধু এক কথায় বললে তো হবে না, সবসময় একটু বেশি কথায় বলতে হবে। মানে পাপাচারী হবে, প্রচুর পাপ কাজ করবে, অপকর্ম করবে, নেশায় আসক্ত হবে। হ্যাঁ, তারপরে সাধনায় সিদ্ধি লাভ হবে না, সাধনায় সাধনায় সিদ্ধি সিদ্ধি লাভ হবে না। তারপরে কষ্ট করে মানে শ্রম অনুপাতে ফল হবে না। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম হবে কিন্তু ফল হবে না। ব্যবসায় যতটা শ্রম দেবে ফল হবে না। চাকরিতে যতটা ফল দেবে শ্রম হবে না। পরিপূর্ণরূপে গাছ লাগালো, জল দিল, সার দিল, সেই পরিমাণে ফল হলো না। মানে সকল কিছুতে বাধা সৃষ্টি করবে। শনি হচ্ছে কষ্ট দেবে কিন্তু ফলাফল দেবে না। এক কথায় উত্তর দিলে কিন্তু শেখা যাবে না।
সবসময়ের জন্য ভুল হোক আর সঠিক হোক উত্তর দিতে থাকতে হবে, তবেই না কিন্তু এর ভিতর থেকে কিছু না কিছু বের হবে। এইবার সেই রেখার উপরে হৃদয় রেখার থেকে কোনো রেখা গেল, গিয়ে ওই ক্রসের সঙ্গে মিলিত হলো। তার মানে কি হলো, শনির ক্ষেত্রে গিয়ে হৃদয় রেখার কোন রেখা যদি উপরের দিকে শনির ক্ষেত্রে যায়, তাহলে প্রথমেই বলেছি কিন্তু ঊর্ধ্বগামী কোন রেখা যদি শনির ক্ষেত্রে যায়, তাহলে সে তার ওই সময় মনোকষ্ট তীব্র থেকে তীব্রতর হবে, সেই সঙ্গে শনির কোপে শরীর কষ্ট আর মনোকষ্ট মিলে একাকার হয়ে যাবে, এমনকি মানবেতর জীবন যাপন করবে ওই বয়সে। স্যার একটা প্রশ্ন, প্রতীক তাকে নিঃস্ব করে দেবে। এটা প্রতিকার কি? প্রতিকার তো অবশ্যই থাকবে, প্রতিকার থাকবে না? প্রতিকার দ্বারা কি করা যায় আগে এটি বুঝতে হবে আমাদের, যে প্রতিকার দ্বারা কত পার্সেন্ট উপকার করা যায়। ভাগ্য কি পাল্টে ফেলা যায়, উল্টে ফেলা যায়? যদি তাই যেত, তাহলে আমি জ্যোতিষশাস্ত্রজ্ঞ ব্যক্তি, আমি পাথর বিক্রেতা, যদি পাথর পরেই ভাগ্যকে পাল্টে ফেলা যেত, তাহলে এই ক্লাস নিয়ে আপনাদের কাছ থেকে বেতন নিয়ে পেট বাঁচাতে হতো না, বা সারাদিন চেম্বারে বসে থাকতে হতো না। কিছুটা ভাগ্যকে পরিবর্তন করা যায়। যেমন একটি গাছ আপনি রোপণ করেছেন, রিপন সরকার একটু 1 মিনিট, একটি গাছ রোপণ করেছেন, সেই গাছটিতে কতটা ফল দেবে সেটি হচ্ছে আপনার লালন পালনের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি তাকে কতটা সার দিতে পেরেছেন, কতটা জল দিতে পেরেছেন, কতটা সেচ দিতে পেরেছেন, কতটা তার আগাছা দূর করতে পেরেছেন, তবেই না সেই গাছটি ফল দেবে। আরেকটি বিষয় হচ্ছে দেহকে রক্ষা করতে পারবে, যে দেহকে, মানব মনকে, দেহকে রক্ষা করবে বুলেট প্রুফ জ্যাকেট। তা বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকলেও কি বোম্বিং হলে, যখন অ্যাটম বোমা মেরেছিল জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে, তখন কি ওখানে কোনো কিছু পুড়তে বাকি ছিল? যদি কারো জাপানে যাওয়ার সৌভাগ্য হয় দেখে আসবেন, আমি দেখে আসছি, আজও পর্যন্ত সে জায়গার মাটির বর্ণ তামা হয়ে আছে, তামার রং, হিরোশিমা আর নাগাসাকি। এমনি কি মাটি মানে রংটা পাল্টানো? মাটি পুড়িয়ে গেছে, পুড়ি, সে তো বুঝলাম। হ্যাঁ, ওই জায়গার কোন স্থাপনা সব ধুলায় পরিণত হয়ে গেছে। অথচ এটি কিন্তু আগুনের বোমা নয়, এটি হচ্ছে বিষ ক্রিয়া, অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা, মানে এটি হচ্ছে বিষ, এমন ধরনের বিষ যে বিষে সব ভস্ম করে দেবে। আর অ্যাটম বোমা যেটা, সেটা কিন্তু আগুনের ফুলকা দিয়ে পুড়িয়ে ভেঙে দেবে। ক্লাস্টার বোমা যেটা পাহাড়ের ভিতরে কেটে, মানে ঠিক রয়্যাল ফ্ল্যাগের মতো ক্লাস্টার বোমা। রয়্যাল ফ্ল্যাগ যেমন আমরা ওয়ালের ভিতর ঢুকায় তারপরে স্ক্রু মারি, ওটা হচ্ছে ক্লাস্টার বোমা। ওইটা বিমান থেকে মারবে, ঘুরতে ঘুরতে পাহাড়ের ভিতর কেটে ধ্বংস করে দেবে পাহাড়। তাহলে পাহাড় যখন ধ্বংস করতে পারে, একটি ভবনে যদি 20 তলা 50 তলার উপর মেরে দেয়, তাহলে কি হবে? পারমাণবিক বোমা কিন্তু মানে তেজস্ক্রিয় বোমা। তো এই তেজস্ক্রিয়তার হাত থেকে কতটা বাঁচা যাবে? রত্ন পাথর কিন্তু আপনাকে বড় জোর ওই ঝড় বৃষ্টির মাঝে একটি ছাতা বা একটু বুলেট প্রুফ জ্যাকেটের মতো কাজ করবে, এর বেশি নয়। তো প্রতিকার আসবো আমরা পরে, যে এর প্রতিকার আছে, সেক্ষেত্রে শনির প্রতিকার দিতে হবে। কখনো যেন প্রতিকারের সাথে শত্রু মিত্র প্রতিকার একসঙ্গে মিলিত না হয়ে যায়। ভুল ক্রমে যেন আমরা কখনো রাহুর গোমেদ দিলাম, কেতুর ক্যাটসাই দিলাম, আবার রাহুর গোমেদ দিলাম, রবির চুনি দিলাম, সেই সঙ্গে রাহুর গোমেদ দিলাম, বুধের পান্না দিলাম, বা গোমেদ দিলাম আবার মুক্তা দিলাম, এই রকমের ভুল প্রতিকার যেন না ঘটে, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রতিকার হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, মানে আপনি কি প্রেডিকশন করলেন বা তাকে ট্রিটমেন্টের জন্য কি দিলেন। এটির ক্লাসে আসার সময় এখনো কিন্তু হয়নি, আরো একটু দেরি করতে হবে, এবং এর ক্লাস আমিই নিব। ঠিক আছে? হ্যাঁ, এবার বলুন স্যার। এটা দেখেন স্যার, কি বলতেছিলেন? হ্যাঁ, রিপন সরকার বলুন। জি, শনির ক্ষেত্রে নিচ্ছে স্যার, এই দেখেন একটা শনি শুক্র বন্ধনী, ওদিকে শুক্র বন্ধনী, একটি ত্রিভুজ উঠে গিয়ে শুক্র বন্ধনীকে ভেদ করেছে, শনির ক্ষেত্রে স্যার, শনির ক্ষেত্রে নিচ্ছে। জি, শুক্র বন্ধনী থাকলে কি হয় এটি আগে বুঝতে হবে। নামান, শুক্র বন্ধনী থাকলে কি হয় আর শনি বন্ধনী থাকলে কি হয়
এই দুটো জিনিস আগে আমাদের বুঝতে হবে। শুক্র বন্ধনী কিন্তু আপনার চরিত্রের কলুষতা এনে দেয়, চরিত্রকে নষ্ট করে দেয়। আবার শুক্র বন্ধনীর একটি গুণও কিন্তু আছে। শুক্র বন্ধনী, যেহেতু শুক্র বন্ধনী অতি, আর শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি আবার রতি শক্তির মালিক টালিক সবকিছু দিয়ে শুক্র। তো সেই শুক্র কিছুটা শিল্পী, শিল্প প্রতিভা, শিল্পীর গুণ, এমনকি আমাদের যে সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা, হুঁশিয়ারি ব্যবসা, বস্ত্রাদির ব্যবসা, এই সকল দিকে, অভিনয়, আবৃত্তি, গান বাজনা, আঁকা লেখা, এই সকল দিকে ঝোঁক নিয়ে যেতে পারে। আর এই সকল দিকে যত লোক আছে তত লোকের কিন্তু অপেক্ষাকৃত চরিত্রের কলুষতা বেশি। এবার আপনারা উত্তর দেন ইয়েস অর নো। তারা মনোরঞ্জনের কাজে লিপ্ত থাকে, তাদের প্রতি কিন্তু বিপরীত লিঙ্গের লোকরা বেশি মনোরঞ্জিত হয়, আর তখনই কিন্তু চরিত্রভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর শুক্র বন্ধনী, শুক্রের কাজই তো হচ্ছে সেই বারবনিতা, সেই প্রতিক্রিয়া, বা ধরুন সেই একে অপরের আকর্ষণ তৈরি করা। আর সেই পেশাটি যদি আকর্ষীভূত হয়, ভালো শিল্পীর অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল। এমনও অভিনেতা, এমনও শিল্পী মারা গেলে তার শোকে, এমন নজির তো আছে, 15 বছর আগের কথা, সালমান শাহ মারা গেছে, তখন বাংলাদেশের সুইসাইড করেছে কম করে 20 জন মেয়ে, করেছে না? এটি কিন্তু শুক্র বন্ধনী তৈরি করে। তা শুক্র বন্ধনীর যেমন গুণ অংশ আছে, তেমনি দোষ অংশ কিন্তু অনেকাংশে বেশি। শুক্র বন্ধনী চরিত্রভ্রষ্ট করে তোলে। আর শনি বন্ধনী যেমন মানুষকে সাধক করে, মানুষকে একাগ্র করে, মানুষকে নিখাত স্বর্ণে পরিণত করে, আবার কায়িক পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় শনি। অর্থাৎ কায়িক পরিশ্রম করে, যেমন লোকনাথ ব্রহ্মচারী বরফের উপরে, পাহাড়ের উপরে 60 বছর ধরে সাধনা করেছে, তার মস্তিষ্কের আহারকে দিয়েছে, অক্সিজেন থেকে সে আহার জোগাড় করেছে, এবং বরফের উপরে 60 বছর বসে থেকে সাধনা করেছে। এই ক্ষমতা দিয়েছে কিন্তু শনি বন্ধনী। অর্থাৎ শনি বন্ধনী এই ধরনের ক্ষমতা দিতে পারে। আবার কায়িক শ্রমও কিন্তু করাবে শনি বন্ধনী। তো সেই শুক্র বন্ধনীর সাথে মানে অধোগামী ত্রিভুজ গিয়ে মিলিত হয়েছে। রিপন সরকার লক্ষ্য করুন, অধোগামী ত্রিভুজ গিয়ে শুক্র বন্ধনীর সাথে মিলিত হয়েছে। আমি পূর্বেই বলেছি, অধোগামী যে কোনো ত্রিভুজ মানেই সেই ক্ষেত্রের গুণকে নষ্ট করবে বা অশুভ ফল দেবে। তাহলে শুক্র বন্ধনী থেকে অধোগামী ত্রিভুজ হয়েছে, যার হয়েছে তার চারিত্রিক কলুষতার জন্য তার সকল ধন সম্পদ সম্পত্তি নষ্ট করবে বা হারাবে। ক্লিয়ার? পুরুষ হলে বারবার বিবাহ করবে, বা ওসামা বিন লাদেনের মতো 47টা স্ত্রী থাকবে। আর নারী যদি হয় তাহলেও তার স্বামীর দেখা গেল অভাব থাকবে না, এমনকি ধর্ম স্বামী টামিও থাকতে পারে। অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? তার স্ত্রী, বিবাহিত স্ত্রী বাদে ধর্ম স্ত্রীও থাকতে পারে। মানুষের যে ধর্ম ভাই হয়, ধর্ম বোন হয়, ধর্ম মা হয়, ধর্ম বাপ হয়, ধর্ম বউও হতে পারে। অর্থনীতির ব্যাপারে প্রভাব পড়বে কিনা স্যার? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। স্যার আজকে ক্লাস শেষ করে দেবেন নাকি? ক্লাস আর কিছু জানার আছে? না স্যার। হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা উঠে যদি ধরেন রবি রেখায় মিলিত হয়, এরকম হলে কি হবে? মানে রবি রেখা বা শনি রেখা যে কোনো রেখায় মিলিত হয়। এই তো রবি রেখায় মিলিত হলে একাধিক পথে উপার্জন করবে, এই পথটি তৈরি হবে। অর্থাৎ রবি রেখার থেকে শাখা হতে হবে। দুইটা যদি ঊর্ধ্বগামী রেখা রবিতে মিলিত হয়, সেটি কি ত্রিভুজের মতো হবে, না হৃদয় রেখা থেকে রেখা উঠবে? হৃদয় রেখা থেকে। হৃদয় রেখা থেকে সোজাসুজি উঠবে রবির ক্ষেত্রে দুটো রেখা। হ্যাঁ হ্যাঁ, হৃদয় রেখা থেকে সোজাসুজি, হৃদয় রেখা থেকে ত্রিভুজ হয়ে রবি রেখা উঠবে সেগুলা। এইটাই তো বলেছি, এই যে এঁকেছি, এই যে দেখেন, এটা তো কয়েকবার করে বললাম যে এইটা এসালম গ্রুপ, বাবু সুন্দরা গ্রুপ হবে না। কয়জন হবে? অর্থাৎ ত্রিভুজ যখনই উল্টা দিকে থাকবে সেটি কিন্তু অশুভ ফল দেবে। আর এই ত্রিভুজ যখন সোজাসুজি একটি ক্ষেত্র বরাবর থাকবে তখন সেই ক্ষেত্রের কিছু গুণ পাবে, কিন্তু যখনই আঙ্গুলের মাঝ বরাবর বা যে কোনো জায়গায় কিন্তু গুণ অপেক্ষা দোষটাই বেশি পাবে।
ক্ষতিটাই বেশি হবে। অর্থাৎ আপনি আর আমি একাধিক পথে যখন উপার্জন করতে যাব, দেখবেন একটা ধরতে গিয়ে আপনার হাত দুটি, আপনি দুটি এক হাতে শোল মাছ আর এক হাতে কই মাছ ধরতে যাবেন, তাহলে কি অবস্থা হবে আপনার বলেন? কই মাছের কেতানি খাবেন, বা শিং মাছ ধরতে গেলেন আর কই মাছ ধরতে গেলেন, কই মাছে কাটা পুরা দিল, শিং মাছে আপনার দিল কেতায়, এইবার দুটোই আপনি ছেড়ে দিলেন, এমনটি কিন্তু ঘটে যেতে আর কিছু হাতে বাড়ি হ্যান্ড গ্লোভস লাগে স্যার, ধরবো স্যার যাতে না হ্যান্ড গ্লোভস ছিদ্র হয়ে কান মাছ ধরতে যান আর ট্যাংরা মাছ আর হচ্ছে আপনার এই শিং মাছ ধরতে যেয়ে দেখেন আপনার হ্যান্ড গ্লোভসে কাজ হইব না। ঠিক আছে, আর কিছু বলেন, আর কিছু জানার আছে কারো? এটা স্যার আমি সুমন কবিরাজ স্যার, এটা সুমন কবিরাজে কি আঁকালো? ও হৃদয় রেখা গিয়ে আঙ্গুলের সোজাসুজি গিয়ে শেষ হয়েছে, সেখান থেকে একটি রেখা উপরের দিকে গেছে, একটি রেখা নিচের দিকে গেছে। তাহলে শনির রেখা পর্যন্ত যাওয়া মানে 25-50 বছরের হৃদয় রেখা শেষ হয়ে যাচ্ছে। 50 আর 12 62 বছরের হৃদয় রেখা শেষ। এইবার 12 পর্যন্ত মানে শনির মাঝখানে বরাবর যায়নি, মানে 50 পরে হয়তো 55 বছরে গিয়ে শেষ হলো। 55 বছরে সে তার উপার্জিত ধন সম্পত্তি হারাবে, মনোকষ্ট পাবে, মনোচঞ্চলতা পাবে, মনোবিঘ্নতা পাবে, এমনকি ওই সময় শোক দুঃখ দুর্দশার কারণ হবে। ওই সময় প্রতিকার ব্যবহার করা উচিত নাকি স্যার? আর আগে থেকে প্রতিকার ব্যবহার করা উচিত, তার আগে থেকে। হ্যাঁ হ্যাঁ। এখন ওইটা কিন্তু সুমন কবিরাজ আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে যে ওই রেখাটি শনির ক্ষেত্র থেকে নেমেছে না হৃদয় রেখার থেকে উঠেছে, কোন দিকটা মোটা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তবেই না কিন্তু ফল পেতে হবে। যদি শনির দিক থেকে নামে তখন কিন্তু শনির কুপ্রভাব কিছুটা বিনষ্ট করবে, এমনকি ওই জায়গায় আটকে দেবে, তাকে জীবনের গতিকে আটকে দিতে পারে, কিন্তু ধন সম্পদ হারাবে না, মানে অপর কর্তৃক লুণ্ঠন হবে না। আর যদি হৃদয় রেখার থেকে উপরের দিকে যায় তাহলে কিন্তু লুণ্ঠন হবে, মানে অপরের গ্রিপে চলে যাবে। আর উপর দিক থেকে নামলে তখন উপার্জন ব্যাহত হবে বা উপার্জন স্তব্ধ হয়ে যাবে, আর সেই সঙ্গে শোক দুঃখ দুর্দশা থাকবে। এই পার্থক্য আপনাদের বুঝতে হবে। মারাত্মক, ওভাবে থাকবে না কোনো রেখা, ওটা বৃহস্পতি। না না আমি বলি, ওইভাবে যখনই থাকবে তখন ওটা বৃহস্পতির ক্ষেত্রে লম্ব রেখা, আর হচ্ছে শনি হৃদয় রেখার থেকে আরেকটি রেখা উঠেছে, তখন গিয়ে শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে এসে তখন কিন্তু বৃহস্পতির ওই যে ভার্টিক্যাল রেখা বা লম্ব রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে সুপ্রভাবকে আরো জাগিয়ে তুলবে। আর হৃদয় রেখার থেকে যে শাখাটি গিয়ে ওই ত্রিভুজ আকৃতি তৈরি করেছে, এক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব দূর করে শুভ ভাবকে আনয়ন করবে। আপনার সাউন্ডটা বন্ধ করেন। সুমন কবিরাজ বুঝতে পেরেছেন? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি স্যার। কখনো কিন্তু ওই রেখাটি আপনি যেভাবে দেখিয়েছেন, কখনো কিন্তু রেখাটি এভাবে উঠে এভাবে যাবে না। কিভাবে হবে? বৃহস্পতির ক্ষেত্র থেকে এভাবে উঠবে, হৃদয় রেখার থেকে এভাবে উঠবে, এই বরাবর হৃদয় রেখা থাকবে। ক্লিয়ার? অর্ধেক বরাবর ছাড়াইয়া বন্ধ হৃদয় রেখা, যেমন আমার হাতরে স্যার, এই যে স্যার এই যে এদিকে হৃদয় রেখা আইছে, এদিকে ক্রস উঠছে, এদিকে আইয়া আবার এই ডাইরেক্ট এমনি উঠছে স্যার, এই যে দেখেন। সেইটাই তো বললাম, ওটাই একটি আসছে বৃহস্পতির ক্ষেত্র থেকে, ওটি বৃহস্পতির গুণকে আরো ফুটিয়ে তুলবে। আর যেটি হৃদয় রেখা থেকে উঠেছে ওটি হৃদয় রেখা বা ওই জায়গায় অশুভ প্রভাব দেবে, কিন্তু যেহেতু দুটি মিলিত হয়েছে তখন মাইনাসে প্লাসে প্লাস হবে, বৃহস্পতির গুণগুলো আসবে আর হৃদয় রেখার নেগেটিভ দিকগুলো যাবে, নেগেটিভ আর পজিটিভ মিলে পজিটিভ ফল, অর্থাৎ অশুভ ফল অনেকাংশে কেটে দেবে। এই ধরনের পার্থক্যগুলোকে আপনারা যখন একে একে বুঝবেন তখন কিন্তু এই পামেসটি অতি সহজ, এর থেকে সহজ আর কিছু নেই।
হিসাব কিতাবের কিছু নেই, শুধু একটু মেমোরির মধ্যে গেঁথে নিলে হলো। আর নচেত সারা জীবন হাতের রেখার বই পড়ে কিন্তু এই জিনিসটা, এই জন্য জ্যোতিষশাস্ত্রকে বলে গুরুমুখী বিদ্যা। এই জন্যই জ্যোতিষশাস্ত্রকে গুরুমুখী বিদ্যা বলা হয়ে থাকে। ধরুন এই 2, 3, 5টা ক্লাস বা 10টা ক্লাসে হাতের রেখার আপনারা যা শিখলেন, এই অংশটুকু যদি বই পড়ে শিখতে হয়, আপনি বই পড়ে হৃদয় রেখার টোটাল ব্যাখ্যা মুখস্থ করে ফেললেন, কিন্তু পার্থক্যটা কিন্তু আপনারা ধরতে পারবেন না। এই যে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি কেন, এই সুযোগের ভিতরে একে অপরের প্রশ্নের ভিতর দিয়েই তৈরি হবে আপনারা পার্থক্য কোথায়, সেই পার্থক্যটি খুঁজে পাওয়ার প্রবণতা। তাই এই হাতের রেখার ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন এবং বারবার দেখবেন আর মিলানোর চেষ্টা করবেন, রেখা কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে উঠলো, কোন দিক থেকে নামলো, এগুলো লক্ষ্য করবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন করুন, জ্যোতিষশাস্ত্র আপনাদের জীবনে আলো বয়ে আনুক, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।